ওকে, সো ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো রোম্যান্টিক এজ, রাইট? রোম্যান্টিক এরা, কিন্তু রোম্যান্টিক এরার কোনো ইনফরমেটিভ তথ্য থেকে বেশি আমরা আলোচনা করব যে কিছু কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? যেমন হোয়াট ইজ রোম্যান্টিক এরা, রোম্যান্টিক এরা কী, এই বিষয়ে আমাদের অনেক সময় একটা স্পষ্ট ধারণা থাকে না, তাই না? তো আমরা অনেক সময় ঘাবড়ে যাই, আমরা ভাবি নেচার, ইমাজিনেশন, হ্যাঁ, মানে উই অ্যাড দ্য ক্যারেক্টারিস্টিক্স টু বি দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ রোম্যান্টিক এরা। সো দ্যাট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট আর দ্য ফিচার্স, ঠিক আছে? মিনস অলমোস্ট উই ক্যান সে দ্য মিডিয়া, সেগুলো মিডিয়া, ঠিক আছে, মাধ্যম ছিল এই রোম্যান্টিক এজের যে পারপাস সেটাকে অ্যাচিভ করার জন্য। সেইগুলোকে আমরা ভেবে নিই যে রোম্যান্টিক এজের যে অ্যাকচুয়াল পারপাস যেটা, কিন্তু সেটা নয়। সেই যে ব্যাপারগুলো সেগুলো আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো যে এর ব্যাকগ্রাউন্ডে কী কী ছিল। রোম্যান্টিক এজার ব্যাকগ্রাউন্ডে যে বেশটা তৈরি হয়েছিল, সেখানে আমরা প্রথমে যদি দেখি, তো প্রথমে আমরা দেখব যে নিওক্লাসিক্যাল এরার, ঠিক আছে? নিওক্লাসিক্যাল এরার যে ফ্যাক্ট বেসড বা আরবান সেন্ট্রিক যে লিটারেচার, ঠিক আছে, সেইটার মিনস অ্যাজ এ reaction to that neoclassical literature, the romantic movement occurred, right? এটা ছিল একটা বেসিক। নেক্সট আমাদের জানতে হবে যে রিটার্ন টু নেচার আমরা বলি, তাই না? নেচারের কাছে ফেরত যাচ্ছে, তার কারণ ওই নিওক্লাসিক্যাল এজের যে বললাম যে আরবান সেন্ট্রিক লিটারেচার, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে চলছিল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে? ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন চলছিল সেটা, যেটা 1780s বা 1790 চরম পর্যায়ে পৌঁছায়, এবং সেখানে কি হয়, গ্রামের থেকে মানুষ চলে যায় ডেজার্ট করে, যেমন ডেজার্টেড ভিলেজ বলে একটা পোয়েম আছে, তাই না? তো সেখানে দেখা যায় যে গ্রাম ফাঁকা করে সবাই, হ্যাঁ, all people are coming to town for employment, and ultimately what they are getting means একটা কনজেস্টেড লাইফ, একটা আনহেলদি লাইফ। গ্রামে যারা সুস্থ একটা হেলদি এনভায়রনমেন্টে বাস করতো, তারা শহরে এসে এই পরিবেশে থাকছে, ঠিক আছে? তো এইগুলো সব মানে এই পয়েন্টগুলো সব রিলেটেড আমরা দেখতে পাবো, হ্যাঁ। নেক্সট ফিলসফিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড থাকে। ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কী পাবো? রুশো জন জ্যাক্স রুশোর কথা শুনে থাকবে। রুশো 1762, ঠিক আছে, এই সময় তিনি একটা বই পাবলিশ করেন অন এডুকেশন, ঠিক আছে? তার আরও কিছু বই আছে, কনফেশনস বলে তার একটা অটোবায়োগ্রাফি আছে, এবং এই যে অন এডুকেশন, এখানে তিনি তার ফিলসফিক্যাল যে কনসেপ্ট সেগুলো তিনি এক্সপ্রেস করেছেন তার বইয়ের মাধ্যমে। তো তার মতে কি, যে চাইল্ড সেন্ট্রিক যে অ্যাপ্রোচ, ঠিক আছে, তো তার মতে একজন চাইল্ড, ঠিক আছে, ম্যান ইজ বর্ন ফ্রি, একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে ফ্রি থাকে, বাট আলটিমেটলি এই যে সোসাইটাল যে এডুকেশন, ঠিক আছে, সমাজে যখন বড় হয় সে সমাজের এডুকেশন, এগুলো ধীরে ধীরে কী করে, তার সোলটাকে ক্যাপচার করে নেয়, করাপ্ট করে দেয়। মানে একটা বাচ্চার যে ইনোসেন্স, ঠিক আছে, যে ফ্রি সোল, সেটাকে ধীরে ধীরে করাপ্টেড করে দেয় আমাদের যে এডুকেশন, ঠিক আছে, যে সোসাইটাল যে আমাদের এডুকেশন দেওয়া হয় সেইটা। এটা ছিল তার ফিলসফি। এখান থেকেই আসছে তোমার, এগুলো হলো কজ, এগুলো হলো ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ড। এছাড়া ইমানুয়েল কান্টেরও সাবলাইম, দ্য কনসেপ্ট অফ সাবলাইম, যেটা আমরা পরে আলোচনা করব, তাহলে এগুলো মনে রাখবে। প্রথম হলো কি তাহলে, যে ইন্ডাস্ট্রিয়াল একটা রেভলিউশন, নিউ ক্লাসিক্যাল যে লিটারেচার, আরবান সেন্ট্রিক লিটারেচার, ফ্যাক্ট বেসড, এবং থার্ডে আমরা দেখলাম কি, যে ফিলসফিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, রুশো এবং ইমানুয়েল কান্ট, পার্টিকুলারলি ভেরি ইম্পর্টেন্টলি রুশোকে অবশ্যই মেনশন করতে হবে, তাই না?
এরপর এই পোর্শনটা গেল, সাবলাইমটা আমরা পরে আলোচনা করছি। লেট মি থিঙ্ক। তো এইভাবে এই ফিলসফিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমাদের ধীরে ধীরে কি আসছে, পরিবর্তন আসছে। এরপর দুটো এজ, একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে নিও ক্লাসিক্যাল এরা, আর একটা হচ্ছে রোম্যান্টিক এরা। এই দুটো এরা এমন তো নয় যে এখানেই আলাদা হয়ে যাচ্ছে, না, এর মাঝে একটা ট্রানজিশনাল ফেজ থাকে যেখানে এই এজ থেকে ধীরে ধীরে বাইরে বেরোচ্ছে এবং এই এজে ধীরে ধীরে এন্টার করছে। দ্য এন্টারিং মানে দ্য জাংশন পয়েন্ট, ঠিক আছে, জাংশন পয়েন্ট অফ বিটুইন দ্য টু এরা, লিটারি এরার মধ্যে। তো এখানে জাংশন পয়েন্টের আমরা প্রি রোম্যান্টিক্স, যাদেরকে আমরা কি বলছি প্রি রোম্যান্টিক্স, এটা খুব ইম্পর্ট্যান্ট। আর এই এরার সব থেকে বড় প্রি রোম্যান্টিক্স হলেন ব্লেক, উইলিয়াম ব্লেকের বড় ফিলসফি আছে, সেটাও আমরা এখানে আলোচনা করে দেব। তো যে প্রি রোম্যান্টিক্স তাদের মধ্যে আমরা পাবো কি, জেমস থমসন, ঠিক আছে, থমাস গ্রের এলিজি যেটা পাবলিশ হয়েছিল সেটা তো সবাই জানি। এছাড়া উইলিয়াম কাউপারের পোয়েমও আছে আমাদের 9-10 সিলেবাসে ইংলিশে, ঠিক আছে। তো জেমস থমসন কথা বললাম, উইলিয়াম কলিন্স, গ্রে, ব্লেক, তো এনারা ছিল খুব ইম্পর্ট্যান্ট প্রি রোম্যান্টিক্স, ঠিক আছে। এরপর প্রি রোম্যান্টিক্স কেন, তারা নিউ ক্লাসিক্যালের যে আরবান সেন্ট্রিক লিটারেচার থেকে বেরিয়ে আসছেন, গ্রের এলিজি থেকে আমরা বুঝতে পারবো যে তার পোয়েট্রি যদিও নিউ ক্লাসিক্যাল এজের এন্ডের দিকে লেখা হচ্ছে, তবুও তার পোয়েট্রির মধ্যে আমরা যে রোম্যান্টিক যে অ্যাসপেক্ট, রোম্যান্টিক যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স, সেগুলো খুব ভালোভাবে ফুটে উঠছে। গ্রের এলিজি আমরা তো সবাই পড়েছি, এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চইয়ার্ড। আচ্ছা, এরপর আমরা সোজাসুজি চলে আসবো ব্লেক খুব ইম্পর্ট্যান্ট একজন রাইটার। আচ্ছা, লেট মি সি ব্লেকের নিয়ে কিছু লেখা আছে কিনা। তো ব্লেকের সব থেকে ইম্পর্ট্যান্ট যে ফিলসফি সেটা হচ্ছে যে কন্ট্রারিজ। তো ব্লেক কন্ট্রারিজ মানে বৈপরীত্য, ঠিক আছে, বৈপরীত্যে বিশ্বাস করতেন। তার একটা ফেমাস কোটেশন আছে যে উইদাউট কন্ট্রারিজ দের ইজ নো প্রোগ্রেশন, কন্ট্রারিজ ছাড়া কোনো প্রোগ্রেশন হয় না। ওকে, সো I could not find anything. Let it go. William Blake, right? William Blake's famous philosophy of contraries. Okay, RARIES, contraries. Philosophy of contraries. তো philosophy of contraries কি? এটা হলো কি, তার মতে কি যে উইদাউট কন্ট্রারিজ ইজ নো প্রোগ্রেশন। এটা একটা কোটেশন কিন্তু, তার লাইন, উইদাউট কন্ট্রারিজ ইজ নো প্রোগ্রেশন, কন্ট্রারিজ ছাড়া কোনো প্রোগ্রেশন হবে না। তার মতে কি, জীবন মানে আমাদের জীবন সাদা কালো নিয়ে, সুখ দুঃখ নিয়ে, ঠিক আছে না, এই যে বাইনারি, এই দুটোর একটা ব্যালেন্সিং পজিশনের জন্য ইনোসেন্স, এক্সপিরিয়েন্স, এই সব কিছু দেখো অপোজিট এক্সিস্ট করছে। এই অপোজিট এক্সিস্ট করাটা ব্লেক বলছেন যে খুব গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা ব্লেকের যে দুটো কালেকশন আমরা পাবো, একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স, দুটো কন্ট্রারি দেখবে, দুটো সেট অফ পোয়েমস। একটা টাইগারের নিয়ে পোয়েম লিখছে, তার অপোজিট পোয়েমটা হচ্ছে কি, কন্ট্রারি পোয়েমটা হচ্ছে ল্যাম্প, তাই না? তো এইভাবে তিনি, এছাড়া আমরা পড়েছি কি দ্য ইকোয়িং গ্রিন, আর একটা ছিল কি দ্য কন্ট্রারি পোয়েমটা ছিল দ্য গার্ডেন অফ লাভ, তাই না? তো এইভাবে তিনি কন্ট্রারিজ দেখিয়েছেন। এই কন্ট্রারিজের মাধ্যমে আমাদের জীবনে প্রোগ্রেশন আসবে, যে স্পিরিচুয়াল আপলিফটমেন্ট আসবে সেটা। ব্লেক একটা ইম্পর্ট্যান্ট জিনিস মনে রাখবে, ব্লেক ওয়াজ নট অ্যান হোয়াট উই ক্যান সে দ্যাট, নাস্তিক ছিলেন না। হি ওয়াজ এ বিলিভার, বাট হি ওয়াজ নট এ বিলিভার ইন ইনস্টিটিউশনালাইজড রিলিজিয়ন, ঠিক আছে, যে প্রাতিষ্ঠানিক যে ধর্ম বা what we can say রিলিজিয়ন, প্রাতিষ্ঠানিক যে রিলিজিয়ন খ্রিশ্চানিটি, সেটাতে তিনি বিশ্বাস করতেন না। তিনি যে দ্য ডমিনেন্স অফ দ্য পোপ বা চার্চের যারা অথরিটি, তাদের যে ডমিনেন্স, সেটা তিনি পছন্দ করতেন না, ঠিক আছে। তিনি মনে করতেন যে ইফ ওয়ান ওয়ান্টস টু converse with God, so he could do that directly without any medium like pope, priest, etc. রাইট। তো
আচ্ছা, তো কন্ট্রারি যে ব্যাপারটায় চলে আসি, তো তার মধ্যে কি যে মানে লাইফ ইজ আমাদের জীবন ইজ নট অ্যাবাউট চুজিং বিটুইন গুড অর ব্যাড, ঠিক আছে? ভালো মন্দের মধ্য থেকে বেছে নেওয়া খুব সোজা জিনিস, ঠিক আছে? কোনটা ভালোটাকে আমরা সবসময় বেছে নেওয়া উচিত মোরালি বা এথিক্যাল গ্রাউন্ডে বা কনসাসলি, আমাদের কনসায়েন্স থেকে আমরা গুডকে বেছে নেব। কিন্তু তিনি বলছেন কি লাইফ ইজ নট অ্যাবাউট চুজিং বিটুইন গুড অ্যান্ড ব্যাড, ভালো মন্দের মাঝখানে বেছে নেওয়াটা জীবন নয়, ঠিক আছে? লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিভ টেনশন, যেটা আমরা মানে ধর্ম সংকট আমরা যেটাকে বলি, তাই না? মানে দুটো ভালোর মধ্য থেকে বেছে নেওয়া, বাট একটা টাফ সিচুয়েশনের মধ্য থেকে বেছে নেওয়া একটা মিডিল পজিশন, সেটা খুব জরুরি। এই অপোজিং ফোর্সেসগুলোর জন্যই আমাদের এক্সিস্টেন্সটা, মিনস আওয়ার এক্সিস্টেন্স ইজ বিকজ অফ দিস অপোজিং ফোর্সেস, দ্য এক্সিস্টেন্স অফ অর দ্য কো এক্সিস্টেন্স অফ দিস অপোজিট ফোর্সেস, ঠিক আছে? এইটা ছিল তার যেটা আমাদের বেকে থিওরি বললাম, থিওরি অফ কন্ট্রারিজ। এছাড়া এটারই পার্ট আমরা যেটা পড়ি কি ইনোসেন্স ভার্সেস এক্সপিরিয়েন্স, ঠিক আছে? ইনোসেন্স ভার্সেস এক্সপিরিয়েন্স। তো ইনোসেন্স ভার্সেস এক্সপিরিয়েন্সের ব্যাপারটা কি? ইনোসেন্স কি? ইনোসেন্স হলো এমন একটা অবস্থা আমাদের চাইল্ড লাইক, যেখানে আমরা চাইল্ড লাইক ওয়ান্ডার করব, জয় করব, হ্যাঁ, আনন্দ উপভোগ করব, যেখানে আমাদের সোল আনকরাপ্টেড। সো ইনোসেন্স একটা স্টেট, is a state of what you can say, the childlike wonder, joy and uncorrupted vision we can say, ঠিক আছে? এটা হলো আমাদের মানে আমাদের ভিশন, যেটা দৃষ্টিতে কোনো করাপশন থাকবে না, আমরা সাদাকে সাদা বলেই দেখবো, কালোকে কালো বলেই দেখবো। যেমন ল্যাম্পে আমরা দেখছি একটা ছোট বাচ্চা ল্যাম্পকে দেখছে, যেভাবে দেখছে সেভাবেই দেখছে, যদিও তার অন্তর্নিহিত অনেক মিনস ডিপ ট্রুথ রয়েছে। যাই হোক, অবশ্যই ডিপ ট্রুথ থাকবে সত্যি। যেমন আমাদের উলঙ্গ রাজা কবিতায় ছোট বাচ্চাটা বলছে যে রাজা তোর কাপড় কই। তো দ্যাট ইজ দ্য ইনোসেন্স আনকরাপ্টেড ভিশনের দ্বারা ট্রুথটাকে খুব ইজিলি পয়েন্ট আউট করতে পারে, যেটা আমরা আমাদের করাপ্টেড কমপ্লেক্স ভিশন বা যে সোসাইটাল রেস্ট্রিকশন আমাদের মধ্যে পুট করে দেয়, তখন আমরা সেটা পারি না। এরপর এক্সপিরিয়েন্সটা কি? ওই যেটা বললাম যে এক্সপিরিয়েন্স ইজ এ স্টেট অফ অ্যাডাল্ট ডিসিলিউশনমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস এবং দ্য রিকগনিশন অফ সাফারিং। এখানে কি হচ্ছে? একটা ডিসিলিউশনমেন্ট হচ্ছে। আমরা চাইল্ড হিসেবে কি করে একটা আইডিয়াল জগতে থাকি, ভাবি লাইফটা কেয়ার ফ্রি এভাবেই কেটে যাবে, কিন্তু হঠাৎ করে আমাদের জীবনে সমস্যা চলে আসে, তখন আমরা সেই যে ছোটোবেলার যে ধারণা, সেই ইলিউশনটা আমাদের ভেঙে যায়। সেটা হচ্ছে কি অ্যাডাল্ট ডিসিলিউশনমেন্ট, রাইট? অ্যাডাল্ট ডিসিলিউশনমেন্ট। এই অ্যাডাল্ট ডিসিলিউশনমেন্ট কেন আসছে না? সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য। সামাজিকভাবে আমরা অনেকটা অ্যাওয়্যার হয়ে যাচ্ছি। ছোটোবেলায় আমরা কার সাথে কী ব্যবহার করতাম জানি না, কিন্তু বড় হলে আমাদের সবার সাথে যথেষ্ট ভালো সম্মান দিয়ে ব্যবহার করতে হয়, মার্জিত কথাবার্তা বলতে হয়, উল্টোপাল্টা কিছু বলা চলে না, সত্যিটাকে সত্যি সবসময় বলা চলে না, কারো খারাপ লাগবে কি না, এই সকল অনেক কিছু আমাদের মানে কনসিডার করে চলতে হয়। তাহলে হলো কি একটা এক্সপিরিয়েন্স ইজ এ স্টেট অফ অ্যাডাল্ট ডিসিলিউশনমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস, আর একটা হলো কি দ্য রিকগনিশন অফ সাফারিং। আর কি যে সাফারিংয়ের যে রিকগনিশন, যে সত্যি সত্যি আমাদের জীবনে অনেক স্ট্রাগল আছে, সেইটা আমরা এসে বুঝতে পারি, এবং এটার ফলেই ডিসিলিউশনমেন্ট হয়, সেটাও বুঝতে পারছো। তাহলে বেসিক কি অ্যাডাল্ট ডিসিলিউশনমেন্ট, সোশ্যাল অ্যাওয়ারনেস, তাই না? তাহলে ইনোসেন্সের স্টেটটা বুঝলাম, এক্সপিরিয়েন্সের স্টেটটা বুঝলাম। এরপর ব্লেক একটা হায়ার ইনোসেন্সের কথা বলেছেন, মানে হায়ার ইনোসেন্স, তাই না? সো হোয়াট ইজ দিস হায়ার ইনোসেন্স? এই হায়ার ইনোসেন্সটা হচ্ছে একটা সুপিরিয়ার পজিশন বিটুইন দিস ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স স্টেট, তাই না? সরি তো ব্লেক বিলিভ করতেন কি যে আমরা
এই ইনোশন এবং এক্সপিরিয়েন্স, এই দুটো পরিস্থিতিকে আমরা মেনে নেব, এমব্রেস করে নেব, এই সত্যিটাকে অ্যাকসেপ্ট করে নেব, এবং আলটিমেটলি উইথ দিস অ্যাকসেপশন অফ দিস ট্রুথস আমরা কী পাবো? আমরা পাওয়ার অফ ইমাজিনেশন এর মাধ্যমে আমরা সেই হায়ার ইনোশনসকে অ্যাচিভ করতে পারবো। একটা স্টেট, হায়ার ইনোশনস কি? একটা স্টেট, একটা জ্ঞানের একটা স্টেট আমরা বুঝতে পারি। উইজডম যেখানে আমাদের থাকবে, এবং সেই উইজডমটা আমরা কোথা থেকে পাবো? না এক্সপিরিয়েন্সের মাধ্যমে, বাট উইদাউট লুজিং দ্য ক্যাপাসিটি ফর ওয়ান্ডার। যেখানে আমাদের ইনোসেন্স হারবে না, আমাদের সোলটা করাপ্টেড হবে না, আমরা এক্সপিরিয়েন্স পাচ্ছি, তাই না? এক্সপিরিয়েন্সের মাধ্যমে অনেক কী হয়, আমাদের সোলটা করাপ্টেড হয়ে যায়, হ্যাঁ, উই সাকাম টু করাপশন, ঠিক আছে? তো এখানে বলছেন যে আমাদের কনসাসলি আমাদের কনসায়েন্সটাকে পিওর রাখতে হবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা তো এক সত্যিটাকে স্বীকার করব ফার্স্ট বাই অ্যাকসেপ্টিং দ্য ট্রুথ, ঠিক আছে? আমরা কার সাহায্য নেবো? এরপর ইমাজিনেশনের সাহায্য নেব টু রিচ দ্যাট হায়ার ইনোসেন্স। এই হায়ার ইনোসেন্স, এরপর হায়ার ইনোসেন্সটা কি? হায়ার ইনোসেন্সটা হলো একটা জ্ঞানের জায়গা, যেখানে আমরা রিয়েল লাইফের থেকে এক্সপিরিয়েন্সে ঠোকর ঠোকর ধাক্কা খেয়ে সাফারিং স্ট্রাগলের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করছি, ঠিক আছে? সেই অভিজ্ঞতা অর্জন করছি বটে, কিন্তু আমাদের সেই অভিজ্ঞতাটা, সেই দুঃখ কষ্ট সাফারিং, এইগুলো কি করছে? আমাদের সোলে কোনো দাগ কাটতে পারছে না, কোনো মলিন করতে পারছে না, আনকরাপ্টেড সোল থাকছে একটা বাচ্চার মতো, যে জ্ঞানী, যে কিন্তু জ্ঞানী, সে দুনিয়ার ব্যাপার স্যাপার সব কিছু জানে, ইয়েট হি ইজ আনকরাপ্টেড, ইয়েট সে সিম্পল ইনোসেন্ট, সে কি, হি হ্যাজ দ্য পাওয়ার টু ওয়ান্ডার। সো উই নিড টু সাম আপ, রাইট? সো innocence is a state of childlike wonder, joy এবং uncorrupted vision. An experience is a state of, what we said, that adult disillusionment, social awareness, right? And higher innocence is a state of wisdom, right? A state of wisdom. একটা state where wisdom is gained from experience without losing the capacity for wonder. যেখানে আমরা wisdom gain করছি, yet we are not losing our capacity to wonder, capacity for wonder, means আমাদের ইনোশনসটাও ইনট্যাক্ট থাকছে। ওকে, তো এইটা হলো আমাদের ব্লেকের যে ফিলসফি অফ কন্ট্রাস্ট, এবং ব্লেক ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কি বলবো, প্রি রোম্যান্টিক, রাইট? ওয়ান অফ দ্য প্রি রোম্যান্টিক্স। তো ওকে, তো এটা হলো। এরপর আমরা যাব, যদি বলে আমাদের এরপর ডিরেক্ট রোম্যান্টিসিজম কি, সেটা এরপর আমরা জানব। তো প্রথমেই আমরা একদম টু দি পয়েন্ট অ্যান্সারে আমরা যাব। জাস্ট গিভ মি 2 minutes, ঠিক আছে? তো একটু ডিসকাশন করে নিই। তো হোয়াট ইজ রোম্যান্স? রোম্যান্স থেকে এসছে রোম্যান্টিসিজম, রাইট? তো রোম্যান্স কি? রোম্যান্স বলতে আমরা জানি যে মিডিল এজের যে গল্পগুলো, যে বড় বড় গল্প লেখা হতো, হ্যাঁ, এপিসোডিক স্টোরি থাকতো, যেখানে গল্প শেষেই হতো না। যেমন কি বলবো, যে আরব্য রজনী, 1001 নাইট, ঠিক আছে? হ্যাঁ, অ্যারাবিয়ান নাইটসের যে গল্পগুলো, তো সেই রকম রোম্যান্স থেকে এসেছে। মিডিল এজে এরকম রোম্যান্স থাকতো, যেগুলো ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজে লেখা হতো, এলাভার্ড। সেখানে মেন থিম কি থাকতো? সেখানে সিভালারি থাকতো, হ্যাঁ, রাজার গল্প থাকতো, প্রিন্সেসের গল্প থাকতো, ইমোশন থাকতো, প্রচুর ইমোশন, আর কি সুপার ন্যাচারাল এলিমেন্টও থাকতো। এবং দেখো, এই ব্যাপারগুলোই আমরা কিন্তু, এই যে ইমোশন, সুপার ন্যাচারাল এলিমেন্ট, এগুলোই আমরা রোম্যান্টিক মুভমেন্টের এলিমেন্ট হিসেবে পাবো, তাই না? তো এইটা হলো রোম্যান্স থেকে এসছে। রোম্যান্স রেফার টু দ্য স্টোরিজ অফ ইন রোম্যান্স ল্যাঙ্গুয়েজ, লাইক ফ্রেঞ্চ অ্যান্ড ইটালিয়ান যে রোম্যান্সগুলো ছিল মিডিল এজের সময়ে। আচ্ছা, যেমন আমরা উদাহরণ হিসেবে বললাম যে অ্যারাবিয়ান নাইটস, এছাড়া আমরা বলতে পারি যে দ্য টেলস অফ কিং আর্থার। সেখানে কি থাকতো? কিং আর্থারের গল্প থেকে তোমরা মনে রাখতে পারবে যে সিভালারি, এছাড়া থাকতো যে ইমোশন, সুপার ন্যাচারাল এলিমেন্টস, অবশ্যই নেচারের রেফারেন্সও সেখানে থাকতো। তো এইগুলো পাবো। 18th সেঞ্চুরির রাইটাররা, ঠিক আছে,
ওই নিওক্লাসিক্যাল এরার যে কোল্ড লজিক, আরবান সেন্ট্রিক যে লিটারেচার, যে স্যাটাইরিক যে লিটারেচার, সেইখানের যে ক্লিনিক্যাল লজিক্যাল ট্রিটমেন্ট, ঠিক আছে, সেইটার থেকে দূরে সরে যাওয়ার জন্য এই ওল্ড ইমোশনাল এই রোম্যান্সগুলোর সাহায্য নিল, রোম্যান্সগুলো থেকে ইন্সপিরেশন নিল। সেই জন্য এটাকে আমরা কি বলছি, যে রোম্যান্টিক এরা। বাট রোম্যান্টিক এরা, এরপর রোম্যান্টিক এরাতে আমরা দেখব যে ইমাজিনেশন এবং এক্সোটিককে প্রায়োরিটি দেওয়া আছে। এক্সোটিক হলো সাবলাইম, সাবলাইমটা আমরা একটু পরে বলছি। ওকে, now let me see one thing. How have I written? Okay, so let it go. এরপর আমাদের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, একটা রোম্যান্টিক, এরপর এই জিনিসগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে। ডেফিনেশন আমি বলছি, শুনে শুনে নোট ডাউন করে। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন, একটা কম্প্যাক্ট হিসেবে যদি বলে যে হোয়াট ইজ রোম্যান্টিসিজম ইন্টারভিউ বোর্ডে, তো একটা আমাদের টু দি পয়েন্ট অ্যান্সার দিতে হবে, এত কিছু তো বলা চলবে না। যদি ওনারা এক্সপ্লেনেশন চান দেন ইউ ক্যান এক্সপ্লেন, বাট ইউ হ্যাভ টু গিভ এ কম্প্যাক্ট, ব্রিফ, প্রিসাইজ অ্যান্সার। তো হোয়াট ইজ ডেফিনেশন? সো প্রথমে এটা একটা মুভমেন্ট। সো রোম্যান্টিক movement, romanticism is a literary artistic movement, right? Romanticism is a literary artistic movement that prioritized emotion, imagination and individualism. Emotion, imagination, right, and individualism, ঠিক আছে, তো এই তিনটেকে প্রায়োরিটাইজ করছে। সো ইট ওয়াজ এ লিটারারি অ্যান্ড আর্টিস্টিক মুভমেন্ট দ্যাট prioritized ইমোশন, ইমাজিনেশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম। অ্যান্ড আরেকটা অ্যাড করে দেবে যে ইট ওয়াজ এ রিয়াকশন বিকজ ইট অপোজড দ্য rigid rationalism and scientific materialism of neoclassical era, of the preceding neoclassical era, or we can say that of the preceding enlightenment, right? তো এটা হলো আমাদের প্রপার একটা ডেফিনেশন, যেটা আমাদের মনে রাখা খুব জরুরি। এটা হলো, আচ্ছা, নেক্সট আমাদের যেটা খুব জানা দরকার সেটা হচ্ছে এই পোর্শনটা একটু এলাবোরেট করে বলছি, তারপর আমি এটাকে সাম আপ করে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে যে কেন রোমান্টিসিজম, হোয়াট ইজ দ্য পারপাস অফ রোমান্টিসিজম? রোমান্টিসিজম মানে রোমান্টিক মুভমেন্টের উদ্দেশ্য, ঠিক আছে, এইটা কি, বাই পারপাসটা কী ছিল রোমান্টিসিজম? নেচারকে ব্যবহার করেছি, ইমাজিনেশন, এগুলো তো পারপাস নয়, তাই না? সো এরপর আমি বলছি রোম্যান্টিসিজমের পারপাস হলো কি, সেই আইডিয়াল ট্রুথ, আইডিয়াল রিয়েলিটি অথবা যে আইডিয়াল বিউটি, ঠিক আছে, সেইটাকে অ্যাচিভ করা, অ্যাটলিস্ট সেইটার কাছাকাছি পৌঁছানো। তো প্লেটো একটা কথা বলেছিল যে পোয়েট্রি ইজ টুয়াইস রিমুভড ফ্রম রিয়েলিটি, রাইট? পোয়েট্রি ইজ টুয়াইস রিমুভড ফ্রম রিয়েলিটি। এই যে পোয়েট্রি, এটা টুয়াইস রিমুভড ফ্রম রিয়েলিটি, বাস্তবতার থেকে এতটা দূরে, তাই না? এই যে রিয়েলিটি, এই যে রিয়েলিটিটা কি, এটাই হলো আইডিয়াল বিউটি বা ট্রুথ। এই আইডিয়াল বিউটি বা ট্রুথের কাছাকাছি পৌঁছানোটাই ছিল আমাদের রোম্যান্টিক্সদের উদ্দেশ্য, তাই না? আমাদের রোম্যান্টিক্সদের উদ্দেশ্য ছিল এই আইডিয়াল বিউটির কাছে পৌঁছানো, আইডিয়াল রিয়েলিটিটা। তো এই আইডিয়াল রিয়েলিটিটা, হোয়াট ইজ দিস আইডিয়াল রিয়েলিটি? আইডিয়াল রিয়েলিটিটা আমরা বলতে পারি যে ডিভিনিটি হিসেবে আমরা ট্রিট করতে পারি, তাই না? ডিভিনিটি, যেমন লেখাও যাচ্ছে না, যেমন ওয়ার্ডসওয়ার্থের প্যান্থাইজমের মাধ্যমে তিনি কার কাছে পৌঁছাতে চেয়েছেন? হি ওয়ান্টেড টু কানেক্ট টু দ্য ডিভাইন এন্টিটি, যে প্যান্থেইজম যেটাকে আমরা বলছি, দ্য
ম্যানিফেস্টেশন অফ গড ইন নেচার তিনি দেখতে পাচ্ছেন, ভগবানকে খুঁজছেন, নেচার একটা মিডিয়াম হিসেবে কাজ করছে, সেখানে তার পারপাস কি আইডিয়াল বিউটি বা আইডিয়াল রিয়েলিটি সেই ডিভিনিটির কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, তাই না? এরপর বলবে যে এই আইডিয়াল বিউটি বা ডিভিনিটির কাছে পৌঁছানো, হ্যাঁ, জন্য মাধ্যম হিসেবে নেচারকে কেন বাছা হচ্ছে? নেচার নেচার কেন বাছা হচ্ছে না? নেচার ইজ নট করাপ্টেড। আমাদের হিউম্যান সোসাইটি বা হিউম্যান টাচ সেই নেচারের মধ্যে নেই, তাই না? হিউম্যান বিংস আমরা কি হয়েছি, সে উই হ্যাভ মুভড অ্যাওয়ে ফ্রম সোসাইটি, we have moved away from the nature, from our instincts. নেচার কিসে কাজ করে? ইনস্টিংক্ট খুব ইম্পর্টেন্ট, ইনস্টিংক্ট, ঠিক আছে? ইনস্টিংক্ট, INSTINCTS, ইনস্টিংক্টের থেকে আমরা দূরে সরে গেছি, আমরা অনেক রিফাইন্ড হয়ে গেছি, কিন্তু নেচারের যে গাছপালা এইসব তো ইনস্টিংক্টের উপর নির্ভরশীল, তাই না? যে আদিম প্রবৃত্তি, যে নেচারের যে অরিজিনাল সোল, সেটা তারা বিয়ার করে। অ্যানিমালসরাও সেই রকম, যে ন্যাচারাল ইনস্টিংক্ট তাদের মধ্যে কাজ করে, কোনো রেস্ট্রিকশন, সোসাইটাল রেস্ট্রিকশন, আর্টিফিশিয়াল রেস্ট্রিকশন তাদের মধ্যে কাজ করে না। সেই হনেস্টি অফ দ্য অ্যানিমালস, তাই না? প্ল্যান্টস, এইটা হচ্ছে, এই জন্য আমরা নেচারের মাধ্যমে সেই আইডিয়াল যে ট্রুথটা সেটার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের কাছে কোনো মাধ্যম নেই, সেই জন্য একটা মাধ্যম আমরা কি বাঁচলাম? নেচার। নেচার ইজ ক্লোজার টু দ্যাট আইডিয়াল রিয়েলিটি, তাই না? নেচার কাছাকাছি, তাই আমরা আগে নেচারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, যাতে আমরা সো দ্যাট উই ক্যান রিচ দ্যাট আইডিয়াল রিয়েলিটি, রাইট? এটা হলো উদ্দেশ্য। এবং এর মাধ্যমে আমরা কার সাহায্য নিচ্ছি? নেচার, ইমাজিনেশন। এরপর ইমাজিনেশন মানে কি কল্পনা? না বাবা, কল্পনা নয়। ইমাজিনেশন হলো একটা ভিশন, একটা স্পেশাল পাওয়ার, একটা ভিশনারি পাওয়ার, যে ভিশনের মাধ্যমে আমরা শুধুমাত্র আমাদের যে ইমিডিয়েট রিয়েলিটি, যে তার বাইরে দেখার ক্ষমতা দেয় আমাদের এই ভিশনটা, তাই না? এটা কি করে? ইমাজিনেশনটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, ঠিক আছে? তো জেনে রাখো পারপাস কি। দ্য পারপাস অফ দ্য রোম্যান্টিক, আমি সাম আপ করছি, দ্য পারপাস অফ দ্য রোম্যান্টিক মুভমেন্ট is to reach that ideal truth or reality or ideal beauty, so that okay, give me one second. So they chose nature. Why nature? Because nature is untainted, and that is why nature is closer to that ideal reality. And they took help, to reach there, they took help of imagination. Imagination is a visionary power that helped them to see beyond the immediate or obvious reality or অ্যাপিয়ারেন্সের বাইরে দেখতে সাহায্য করে। এইটা ছিল নেচারের পারপাস, তাই না? তাহলে ইমাজিনেশন আর নেচার হচ্ছে দুটো মাধ্যম, যাদের মাধ্যমে উই ক্যান রিচ দ্যাট আইডিয়াল ট্রুথ। এরপর এর মধ্যে এইটা হলো আমরা সাম আপ করে দিলাম, এটা তোমরা নিজেদের মতো গুছিয়ে লিখে নেবে। নেক্সট পয়েন্ট। আচ্ছা, আমি একটা জিনিস বলছি তোমাদের, ওকে, হোয়াট হ্যাপেন্ড, ওকে। তো আচ্ছা, আমি একটা জিনিস বলছি তোমাদের, এরপর আমরা দেখবো যে দেখো এই জিনিসগুলো বললাম না, আমি রিলেট করে দিচ্ছি, এরপর পয়েন্ট আউট করে আমি তোমাদের রিলেট করে দিচ্ছি যে কি করে এই তিনটা জিনিসের মধ্যে, এই ইমাজিনেশন, নেচার, আইডিয়াল রিয়েলিটির মধ্যে বাকি রোমান্টিসিজমের সব ফিচারগুলো আমরা কানেক্ট করতে পারবো। দেখো, এরপর আছে কি সাবজেক্টিভিটি। আমরা কি জানি যে সাবজেক্টিভিটি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ রোমান্টিসিজম, রাইট? সাবজেক্টিভিটি মানে কি বাবা? সাবজেক্টিভিটি মানে ইমোশন ইন্ডিভিজুয়ালিজম, তাই না? ইমোশন ইন্ডিভিজুয়ালিজম এইগুলো এবং এইগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, সেই যে আমাদের যে অরিজিনাল ইনস্টিংক্ট, ইমোশন কি আমাদের যে অরিজিনাল ইনস্টিংক্ট, সেগুলোই তো, তাই না? যেগুলোকে আমরা সোসাইটাল রেস্ট্রিকশনের দ্বারা, যেগুলো এডুকেশনের জন্য সেগুলো রেস্ট্রিক্ট হয়ে যায়, যেগুলোকে আমরা ফোকাস করি না, সেটাই তো সাবজেক্টিভিটি, তাই না? তো সেইটা সাবজেক্টিভিটি। তাহলে রোমান্টিকের একটা ফিচার হলো সাবজেক্টিভিটি। নেক্সট ইমাজিনেশন তো বললাম।
এই ইমাজিনেশনের সাথে সাথে তিনটে জিনিস আমার মনে রাখতে হবে। ইমাজিনেশন, আচ্ছা ক্যারেক্টারিস্টিকগুলো আমি এভাবে বলে দিচ্ছি, তাই না? সো ক্যারেক্টারিস্টিক্স অফ রোম্যান্টিসিজম, রাইট? ক্যারেক্টারিস্টিক্স অফ রোম্যান্টিসিজম, প্রথম সাবজেক্টিভিটি যেখানে পাবো ইমোশন এবং ইন্ডিভিজুয়ালিজম ওপর ফোকাস করা হচ্ছে, ফোকাস অন ইমোশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম। নেক্সট ইমাজিনেশনের সাথে আর দুটো জিনিস আমরা মনে রাখবো, একটা হচ্ছে মেলানকলি আর হচ্ছে কি এসকেপিজম, রাইট? এসকেপিজম। এরপর ইমাজিনেশন, এই তিনটে কীভাবে কানেক্ট করছি একটু বলে দিই আমি। তো ইমাজিনেশন হলো কি একটা ভিশনারি পাওয়ার, যেটা বললাম, যেটা আমাদের আইডিয়াল রিয়েলিটিটাকে দেখতে সাহায্য করে, আইডিয়াল রিয়েলিটির কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। তাহলে আইডিয়াল রিয়েলিটির কাছে আমরা পৌঁছে গেলাম, তাই না? তারপর আবার বাস্তবে যখন ফিরে এলাম, দেখলাম বাস্তবে কত খামতি রয়েছে, আর কত সমস্যা, স্ট্রাগল, সাফারিং রয়েছে। এসব দেখে আমাদের মন খারাপ হয়ে গেল, মেলানকালি হয়ে গেলাম, তাই না? এরপর এই মেলানকালি থেকে বাঁচার জন্য আমরা কি করতে চাইলাম না এসকেপ, এই রিয়েলিটিটার থেকে এসকেপ করতে চাইলাম। এটা আমরা সব থেকে ভালো নাইটিঙ্গেল বাই কিটসে আমরা বুঝতে পারবো যে প্রথমে তিনি ইমাজিনেশনের মাধ্যমে তিনি নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডটাকে দেখছেন, যে আইডিয়াল ওয়ার্ল্ড। আচ্ছা, ও এত সুন্দর গান গাইছে, ওর জীবনে কোনো দুঃখ নেই, তাই না? তারপর যখন তিনি নিজের বাস্তবে ফিরে আসছেন, দেখছেন যে এই রিয়েলিটিটা কত কষ্টকর, তাই না? মেলানকলিক, সেখানে সাফারিং রয়েছে, হ্যাঁ, সেখানে আনরিকুইটেড লাভ রয়েছে, হ্যাঁ, ফিজিক্যাল প্রবলেমস, ডিজিজ, হ্যাঁ, মর্টালিটি, এই সব দ্বারা রয়েছে। তখন তিনি মেলানকলিক হলেন এবং এটা থেকে বাঁচার জন্য তিনি আবার কোথায় যেতে চাইলেন, সেই নাইটিঙ্গেলের ওয়ার্ল্ডে এসকেপ করতে চাইলেন, এবং এসকেপ করার জন্য হি টুক দ্য হেল্প অফ ইমাজিনেশন আলটিমেটলি। যাই হোক, তো এইটা আমরা বুঝতে হবে যে একসাথে তাহলে আমাদের চারটা ফিচার মুখস্থ হলো, কিন্তু মানে ইন্টারনালাইজ করলাম, আমরা শিখলাম। একটা সাবজেক্টিভিটি, ইমাজিনেশন, মেলানকলি, এসকেপিজম, রাইট? নেক্সট ক্যারেক্টারিস্টিকের 3 নম্বরে আমরা দেখবো যে গ্লোরিফিকেশন অফ চাইল্ডহুডকে গ্লোরিফিকেশন কেন করছে সেটা খুব স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারছো। প্রথমেই বলেছি যে চাইল্ডহুড মানে কি, চাইল্ড মানে ইনস্টিংক্টে কাজ করে তারা, তাই না? মানে নেচারের খুব কাছাকাছি ইনোশনস তারা, এবং যে আইডিয়াল ট্রুথটাকে তারা খুব বেশি ভালোভাবে তাদের পক্ষে জানা সম্ভব, তাই না? তো সেই জন্য চাইল্ডহুডকে গ্লোরিফাই করছে, তাই না? গ্লোরিফিকেশন অফ চাইল্ডহুড, রাইট? নেক্সট যে স্পন্টেনিটি, তাই না? স্পন্টেনিটি আর সাবজেক্টিভিটি অলমোস্ট সিমিলার, যদিও তবু বলে দিচ্ছি। SPONTANEITY, স্পন্টেনিটি মানে স্বতঃস্ফূর্ততা, যেটা লিবারালিজম আমরা বলতে পারি। এই স্পন্টেনিটিটা এসেছিল আমাদের ওই মিডিয়াভেল যে কালচার থেকে, তাই না? ওই যে রোম্যান্স থেকে বললাম, যে মিডিয়াভেল ফ্রেঞ্চ এবং যে ইটালিয়ান রোম্যান্স, সেগুলো থেকে। নেক্সট আসছে কি, তাহলে এগুলো হলো চাইল্ডহুড আর স্পন্টেনিটি বা লিবারালিজম। নেক্সট আমরা দেখবো যে কত নাম্বার, যত নাম্বারই হোক তো হেলেনিজমও সেম। হেলেনিজম ইজ একটা স্পেশাল, যেটা আমরা পার্টিকুলারলি কিডসের ক্ষেত্রেই দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে, যদিও আমরা আরও লেখাতে দেখতে পাবো, যেমন ওজিমান্ডিয়াস, তাই না? Hellenism is a love for Greek culture, right? Greek culture that is reflected in Greek art and culture that is reflected in his poems, right? সেটা হচ্ছে স্পেশালি আমরা কিডসের ক্ষেত্রে দেখতে পাই। কিডসের মোস্ট অফ দ্য পোয়েমস, যেমন ওড, গ্রেশিয়ান আর্ন, তাই না? এছাড়া প্রত্যেকটা পোয়েমেই আমরা গ্রিক মিথোলজি, গ্রিক কালচারের রেফারেন্স পাবো, যেমন নাইটিঙ্গেলে বেকাসের কথা পাবো, এছাড়া যে নিমফের কথা পাবো, ড্রেইড বা উড নিম্পের কথা পাবো, এরকম অনেক। এছাড়া বিবলিক্যাল রেফারেন্স তো আছেই। যাই হোক, হেলেনিজম পার্টিকুলারলি যে লাভ ফর গ্রিক কালচার, মিথোলজি, আর্ট, এই সব কিছু, তাই না? অ্যান্ড রেফারেন্স অফ দোজ ইন রাইটিং, এগুলো হলো
নেক্সট এরপর আমরা কোলরিজের কথা মনে পড়লে আমরা পাবো কি সুপার ন্যাচারালিজম। সুপার ন্যাচারালিজম যেটা আমরা মিডিয়াভাল কালচারও, মিডিয়াভাল যে রোম্যান্স সেটাতেও ছিল, তাই না? তো সুপার ন্যাচারালিজম একটা একটা পদ্ধতি যে মানে কোনো সত্যকে আরও বেশিভাবে ফোকাস করা, তাই না? নেক্সট হচ্ছে, এগুলো আমরা পরে ডিসকাস করছি। নেক্সট 7 নম্বরে যে কমন ল্যাঙ্গুয়েজ, তাই না? ইউজ অফ কমন ল্যাঙ্গুয়েজ অফ কমন ম্যান, আর কমন ম্যানের জীবন, তাই না? লাইফ অফ কমন ম্যান অ্যান্ড ইউজ অফ সিম্পল ল্যাঙ্গুয়েজ, রাইট, ইন পোয়েট্রি, যেটা ওয়ার্ডসওয়ার্থ বলেছেন। তো এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাহলে হলো, ইফ ইউ সাম আপ, প্রথমে সাবজেক্টিভিটি, দেন ইমাজিনেশন, মেলানকলি, এসকেপিজম, দেন চাইল্ডহুড, গ্লোরিফিকেশন অফ চাইল্ডহুড, লিবারালিজম, বা যেটাকে আমরা স্পন্টেনিটি বলছি, স্পন্টেনিয়াস ওভারফ্লো বা পাওয়ারফুল ফিলিংস, রাইট, এইটার মধ্যে সব কিছু পেয়ে যাবে। নেক্সট আমরা একটা হেলেনিজম, সুপারন্যাচারালিজম, এছাড়া একটা আমরা দিচ্ছি লাইফ অফ কমন ম্যান ইন কমন ম্যানস ল্যাঙ্গুয়েজ, রাইট। তো এইগুলো হলো কি ক্যারেক্টারিস্টিক বা ফিচার, এগুলো মনে রাখবে যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রোম্যান্টিক লিটারেচার। তখন তোমরা এইগুলো বলবে যে দ্য ক্যারেক্টারিস্টিক্স অর দ্য মেন ফিচার্স অফ রোম্যান্টিক ল্যাঙ্গুয়েজ, রোম্যান্টিক লিটারেচার আর subjectivity, then imagination, melancholy, escapism, glorification of childhood, spontaneity, Hellenism, supernaturalism, life of common man in common man's language. এছাড়া আরেকটা কি, যে রিভাইভাল অফ মিডিয়াভাল ফর্মস অফ লিটারেচার। এটা আমরা বলছি মিডিয়াভাল ফর্মস অফ লিটারেচার, যেমন আমরা পার্টিকুলারলি দেখব যে ওড, ব্যালার্ড, এই ফর্মগুলোকে রিভাইভ করা হচ্ছে রোম্যান্টিক এজে। এলিজাবেথান এজের কিছু ফর্ম, যে স্পেন্সারিয়ান স্ট্যান্জা, এগুলোকেও রিভাইভ করা হচ্ছে। আর মিডিয়াভাল এজেরও কিছু যে লিটারি ফর্ম, যেমন এক্সাম্পল বললেন যে ওড, তাই না? ওড, ব্যালার্ড ফর্ম, এইগুলোকে অ্যাডাপ্ট করা হচ্ছে রোম্যান্টিক্সদের দ্বারা। এছাড়া সনেট তো অবশ্যই আছে, যাই হোক। ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স হলো, পারপাস হলো, তাই না? পারপাস অফ রোম্যান্টিসিজম, যেটা খুব ইম্পর্টেন্ট, এগুলো হলো। আচ্ছা, এইগুলোকে তুমি ব্যবহার করে বলতে পারো যে হোয়াই রোম্যান্টিক ইজ ইউর ফেভারিট এজ, এটা কেন তোমার ফেভারিট এজ। ইউ ক্যান সে দ্যাট বিকজ অফ দ্য স্পিরিট অফ লিবার্টি, because the literature celebrates the human emotion, subjectivity, individualism, of course, right? এগুলো তোমরা অ্যাড করে নিজেদের মতো করে করতে পারো। আচ্ছা, এরপর এগুলো তো হলো। আচ্ছা, এখানে কিছু লিখেছি, let me focus on here. তো দ্য কোর পিলার্স বলে আমি কিছু লিখেছি, এই জায়গাটা একটু আমাদের দেখে নেওয়া দরকার, রাইট? তারপর আমি আর কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করে দিচ্ছি। তো যেগুলো আমরা বললাম একটু আগে, সেগুলোই এখানে আছে। তার আগে আমি একটা জিনিস বলে দিই যে সাবলাইম জিনিসটা কি, যেটা বললাম যে ইমানুয়েল কান্ট এই কনসেপ্টটা দিয়েছেন, দ্য কনসেপ্ট অফ, লেখা যাচ্ছে না, sublime, right? Immanuel Kant has given this concept of sublime. Sublime is beauty, মানে সৌন্দর্য তো হয় অনেক সময় আমরা দেখি বিউটিফুল জিনিস, বিউটিফুল, কিন্তু এমন কিছু কিছু বিউটি আছে যেগুলো বিউটিফুল কিন্তু তার সাথে সাথে ভয়ঙ্কর, তাই না? এবং সেই বিউটি দেখে আমাদের কি হয়, একটা অন্যরকম একটা কি বলবো চেঞ্জ আসে, একটা রিয়েলাইজেশন হয়, আমাদের আপলিফটমেন্ট হয় সোলের, সেইটাকে বলছে সাবলাইম বিউটি। সো বিউটিফুল জিনিস কি হয়, যেগুলো স্মল হয়, যেগুলো আমাদের প্লিজ করে, প্লেজার দেয়, তাই না? যেগুলো হারমোনিয়াস হয়, ব্যালেন্সড হয়,
কিন্তু সাবলাইম রেফার করে দ্য ভাস্ট ওভারওয়েলমিং টেরিফাইং গ্র্যান্ডার ইন নেচার। যেমন যেমন ঝড় বিভৎস, ধ্বংসকারী, ভয়ঙ্কর, ইয়েট বিউটিফুল, ইয়েট মেসমারাইজিং। যেমন মাউন্টেনের বিশালতা দেখে আমাদের মধ্যে একটা চঞ্চলতা সৃষ্টি করবে, একটা সৃষ্টি করবে, একটা ভয় সৃষ্টি করবে, তাই না? So let's sum it up. So unlike the beautiful, which is small and pleasing, the sublime refers to vast, overwhelming, or terrifying, beauty in nature, that creates a sense of awe mixed with fear, right? Means we can say that, in simply said, that makes man feel small and insignificant and yet spiritually elevated, তাই না? এটা হলো সাবলাইম। ওকে, তো ইমানুয়েল কান্ট এবং তাকে হেল্প করেছেন, এবং এছাড়া আরেকজন ফিলসফার ছিলেন এডমান্ড বার্গ। এডমান্ড বার্গ খুব ইম্পর্টেন্ট ফিলসফার ছিলেন, যাই হোক। তো এডমান্ড বার্গ এবং ইমানুয়েল কান্ট দুজনে মিলে এই ফিলসফিটা দিয়েছিলেন। এই এডমান্ড বার্গ, ইফ আই এম নট রং, তো সম্ভবত যখন ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছিল তখন সবাই, মিন্স এভরিওয়ান, সবাই সাপোর্ট করেছিল ফ্রেঞ্চ রেভলিউশনকে। তারা ভাবছিল যে, মিন্স দে ওয়ার অলওয়েজ হোপফুল অ্যাবাউট দিস ফ্রেঞ্চ রেভলিউশন। এই মাত্র পারহ্যাপস এডমান্ড বার্গ, আমি যদি ভুল না বলছি, তো এই একমাত্র ব্যক্তি যিনি, মানে হু কুড সি দ্য ফেলিওর অফ ফ্রেঞ্চ রেভলিউশন। তিনি বলেছেন যে ফ্রেঞ্চ রেভলিউশন ইজ আলটিমেটলি গোয়িং টু বি এ ফেলিওর, ঠিক আছে? একটা ডিস্ট্রাকটিভ থিংস হতে চলছে ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে, যেখানে ভালো কিছু হবে না, শুধুমাত্র খারাপ হবে। তো হি নেভার সাপোর্টেড ফ্রেঞ্চ রেভলিউশন। যে আলটিমেটলি সেটাই প্রুফ হয় যে কীভাবে একটা টিরেনিক্যাল একটা রিজিমের শুরুয়াত হয়, ঠিক আছে? যেখানে আমরা দেখতে পাবো নেপোলিয়নের রাজত্ব কিভাবে একটা টিরানি হিসেবে একটা রুল অফ টেরর চলতে থাকে ফ্রান্সে। স্বস্তি তো দূরের কথা, মনার্কি তো এর থেকে অনেক বেটার ছিল। যাই হোক, আচ্ছা, তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, যে মানে রোমান্টিক মুভমেন্টের যে মানে কি বলবো, যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কজটা, সেটা অবশ্যই ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা হয়েছিল 1789-এ ব্লেকের একটা বই প্রকাশিত হয়েছিল, তাই না? এই 1789-এ ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল। সংস অফ ইনোশনস এরকম কিছু একটা পাবলিশ হয়েছিল 1789-এ, এবং যেটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, তাই না? ওকে, আচ্ছা, এরপর বেশি না টাইম ওয়েস্ট না করে, যে ইম্পর্ট্যান্ট এগুলোতে ফোকাস করা দরকার। এগুলো তো তোমরা জানো, যে ফার্স্ট জেনারেশন পোয়েট, সেকেন্ড জেনারেশন পোয়েট। তো ফার্স্ট জেনারেশন পোয়েটদের ফোকাসটা কী ছিল, এটা তোমরা জেনে রাখো, যে ফার্স্ট জেনারেশন পোয়েটদের ফোকাস ছিল কি, নেচার অ্যান্ড দ্য অরিজিনস অফ থটস, ঠিক আছে? তো আর সেকেন্ড জেনারেশনদের ফোকাস ছিল কি, ইন্টেন্স প্যাশন, সেন্সুয়ালিটি অ্যান্ড পলিটিক্যাল রেবেলিয়ন। ফার্স্ট জেনারেশন ফোকাস ছিল কি, নেচার এবং অরিজিনস অফ থট, যেখানে আমরা টিনটার্ন অ্যাবি দেখতে পাবো, একটা ফিলসফিক্যাল ডিসকাশন চলছে, তাই না? যেটা আমরা কি বলছি, লিরিক্যাল মনোলগ আর কি, লিরিক্যাল মনোলগ, তাই না? সেকেন্ড জেনারেশনে আমরা দেখতে পাবো ওটাকে ইনস্ট্যান্ট রেভলিউশনারি প্যাশন, একটা সেন্সুয়ালিটি
দেখতে পাবো কিটসের ইয়েতে। এছাড়া পলিটিক্যাল রেবেলিয়ন, যেটা আমরা শেলিতে খুব ভালোভাবে দেখতে পাবো, এবং প্যাশনটা আমরা তিনজনের যে রাইটার্সদের মধ্যে দেখতে পাবো, কিটস, শেলি এবং বায়রন, তিনজনের মধ্যেই, তাই না? যে ফ্রেঞ্চ রেভলিউশনের যে প্রভাব, সেটা ফার্স্ট জেনারেশন থেকে বেশি সেকেন্ড জেনারেশনে পড়েছিল। তাদের যে ফ্রেঞ্চ রেভলিউশনের যে ফিলসফি, সেই দ্য ইনফ্লুয়েন্স অফ ফিলসফি, সেটা আমরা শেলির মধ্যে সব থেকে বেশি দেখতে পাবো, বায়রনের মধ্যেও দেখতে পাবো। কিটস সেই ফিলসফিক্যাল ইয়েটা এসকেপ করে গেছিলেন। যাই হোক, মানে যে রেভলিউশনারি প্যাশনটা তার মধ্যে ছিল না, বাকি লিবার্টি এগুলো তো ছিলই। ওকে, what are these? ওকে, তো এরপর রোম্যান্টিসিজমের সব থেকে বেশি যে ইম্পর্ট্যান্ট যে ইয়েগুলো, সেগুলো আমরা কনসেপ্টগুলো দেখব। তাহলে যেমন কিটসের নেগেটিভ ক্যাপাবিলিটি, সেনজুয়াসনেস, কোলরিজের যে সুপার ন্যাচারাল, তাই না? এছাড়া কোলরিজের কনসেপ্ট অফ ইমাজিনেশন, ফ্যান্সি, প্রাইমারি ইমাজিনেশন, সেকেন্ডারি ইমাজিনেশন, এগুলো বায়োনিক হিরো, এগুলো একটু আমরা দেখে নেব। সো বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এটা আমরা জানি যে সেকশন 17 পাবলিশ হয়, 17, ইফ আই এম নট রং। এবং এতে প্রায় আমাদের মানে এটা লেখা হয়েছিল সিবেলাইন লিপস বলে একটা কালেকশন ছিল পোয়েমসের, তো সেটার প্রিফেস হিসেবে তিনি এটা বায়োগ্রাফি লিটারে রেখেছে। যেমন লিরিক্যাল ব্যালান্সের প্রিফেসে ওয়ার্ডসওয়ার্থ তার ফিলসফিক্যাল, মানে যে রোম্যান্টিক যে ফিলসফি, সেটা তিনি এক্সপ্রেস করেছিলেন, সেরকম সিবেলাইন লিপসে তার প্রিফেসে তিনি বায়োগ্রাফি লিটারেটাকে প্রিফেস হিসেবে লিখতে চেয়েছিলেন, যদিও সেটা এত বড় হয়ে যায় যে পরবর্তীকালে সেটাকে তিনি একটা সেপারেট বুক হিসেবে পাবলিশ করেন, যেটা 24 চ্যাপ্টার্স রয়েছে। 1617 বলছিলাম, তাই না? সরি, 1817 আই রিমেম্বার। যাই হোক, তো তো এখানে তিনি কনসেপ্ট দিয়েছিলেন ইমাজিনেশনে, তাই না? আর একটা ফ্যান্সি হলে কি মেকানিক্যাল জাক্সটাপোজিশন করবে, ঠিক আছে, অফ আইডিয়াস, মিনস অফ ইমেজ, তাই না? মিনস মেকানিক্যাল, এমন নয় যে মিনিংফুল কিছু তৈরি করতে পারবে। যেমন একটা হাতির, হ্যাঁ, যদি আমি ইমাজিনেশনের মাধ্যমে একটা হাতির ওপরের অংশ কেটে বা মাথাটা কেটে একটা অন্য কিছুর মাথা লাগালাম, ঠিক আছে, একটা ঘোড়ার মাথা লাগালাম, এইটা হলো একটা বেসিক মেয়ারলি একটা ফ্যান্সির মধ্যে পড়ে। যেমন কোলাজের মাধ্যমে আমরা করা, মানে একটা লোয়ার মেকানিক্যাল ফ্যাকাল্টি। ইট ইজ এসেনশিয়ালি মেমোরি, একটা মেমোরি শুধুমাত্র, মানে আমাদের স্মৃতিতে থাকা ছবিগুলো জাস্ট জয়েন করতে পারে, তাই না? সো ইট ইজ এসেনশিয়ালি দ্য মেমোরি প্লেইং উইথ ফিক্সড অবজেক্টসগুলোকে এরকম পাশাপাশি বসিয়ে জোড়া লাগিয়ে এই জিনিসটা তৈরি করে। সো এটা চেঞ্জ করতে পারে না যে নেচার অফ থিংস, এদের নেচারগুলো সেম থেকে যায়, কোনো চেঞ্জ আসে না, এবং শুধুমাত্র রিঅ্যারেঞ্জ করে, সাফলিং করে, তাই না? এখান থেকে কেটে এটাকে বসালো, এখান থেকে কেটে এটাকে বসালো, সাফলিং করে, রিঅ্যারেঞ্জ করে, উইদাউট চেঞ্জিং দ্য বেসিক নেচার অফ দোজ। ওই ফিক্সড যে অবজেক্টসগুলো, তাদের বেসিক নেচারটা সেম থাকে, তাই না? এটা শুধুমাত্র কোলাজের মতো। কোলাজে আমরা কি করি, এখানে একটা টুকরো কেটে পেপারের, হ্যাঁ, এদিক ওদিক কেটে সেগুলো আরও অন্য জায়গায় এসে, হ্যাঁ, রিঅ্যারেঞ্জ করি জাস্ট আমরা। এটা হলো কোলাজের মতো ফ্যান্সি কাজ করে। তো ফ্যান্সি একটা লোয়ার মেকানিক্যাল ফ্যাকাল্টি, তাই না? ইট ডাজেন্ট চেঞ্জ, এটা অলমোস্ট লাইক এ মেমোরি, দ্যাট it doesn't change the nature of the things, but it just rearranges them like a collage, simply assemble করে দেয়, জোড়া লাগিয়ে দেয়। এরপর ইমাজিনেশন অবশ্যই এর থেকে অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? সব থেকে
যে ফ্যান্সিটাকে আমরা মেকানিক্যাল বলছি, প্রাইমারি ইমাজিনেশনটা একটু ফ্যান্সির থেকে একটু ওপরে লেভেলের, ঠিক আছে। আর সেকেন্ডারি ইমাজিনেশন যেটা হচ্ছে আর্টিস্টিক ফ্যাকাল্টি, সেটা কনসিয়াসলি হয়, অনেক বেশি কনসিয়াসলি। এরপর আমরা প্রাইমারি ইমাজিনেশন আর সেকেন্ডারি ইমাজিনেশনের এই ব্যাপারটা যাব। তো দেখো, এটা হলো একটা বেসিক, তো এটা হলো একটা বেসিক, ঠিক আছে, একটা হিউম্যান পাওয়ার অফ পারসেপশন, একটা দৃষ্টিভঙ্গি। এটা স্পন্টেনিয়াস এবং আনকনসিয়াস হয়, মনে রাখবে। এই যে এটা হয়, এটা কিন্তু যে আমাদের প্রাইমারি ইমাজিনেশন স্পন্টেনিয়াস এবং আনকনসিয়াস হয়, অসচেতনভাবে করি আমরা, যেগুলো করি অসচেতনভাবে। একটা আনকনসিয়াস অ্যাবিলিটি টু মেক সেন্স অফ দ্য ওয়ার্ল্ড থ্রু আওয়ার সেন্সেস। আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, এই সেন্সের মাধ্যমে আমরা কি করি, একটা স্বতঃস্ফূর্ত বা আনকনসিয়াসলি আমরা এই সব কিছুর একটা সেন্স বার করবার চেষ্টা করি, তাই না? ইটস এ পাওয়ার অফ পারসেপশন, মানে গ্রহণ করার যে ক্ষমতা আমাদের, ঠিক আছে, দেখা, সেইটা হচ্ছে আমাদের প্রাইমারি ইমাজিনেশন। সো প্রাইমারি ইমাজিনেশন ইজ দ্য বেসিক হিউম্যান পাওয়ার অফ পারসেপশন. It is spontaneous and unconscious ability to make sense of the world through our senses. এখানে কি করায়, এটা কিভাবে কাজ করে না, এটা সেন্সারি ডাটাগুলোকে নেয়, যেমন লাইট, সাউন্ড, টাচ, এবং সেগুলোকে অর্গানাইজ করে একটা রিকগনাইজেবল অবজেক্ট হিসেবে, ঠিক আছে। ঠিক আছে। Repetition in the finite mind of the eternal act of creation. It is something every man possesses, human possesses. যেমন আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমরা যেটা করি, তাই না? যেমন আমরা সেন্সের মাধ্যমে যে ডাটাগুলো পাই, সেগুলোর মাধ্যমে আমরা একটা পারসেপশন তৈরি করি, একটা দৃষ্টিভঙ্গি তৈরি, একটা ধারণা তৈরি করি, যেটা, যে ধারণাটা সবসময় আমাদের একদম মানে খুব কষ্ট করে করতে হয় এমনটা নয়, স্পন্টেনিয়াসলি যেটা হয়ে থাকে আমাদের, যে এটা হয়েছে, আচ্ছা এটা হয়েছে, তাহলে নিশ্চয়ই এটার পেছনে এটা ছিল, দিস ইজ প্রাইমারি ইমাজিনেশন, তাই না? এইগুলো পারসেপশন আমরা তৈরি করে নিই, সেইটা। সো ইটস দ্য বেসিক পাওয়ার, মানে ইটস দ্য বেসিক হিউম্যান পাওয়ার অফ পারসেপশন, তাই না? এরপর সেকেন্ডারি ইমাজিনেশন, যেটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। যদি বলে যে হোয়াট ইজ সেকেন্ডারি ইমাজিনেশন, তো এটা মনে রাখবে, সেকেন্ডারি ইমাজিনেশন ইজ দ্য আর্টিস্টিক অ্যান্ড দ্য পোয়েটিক ফ্যাকাল্টি, ঠিক আছে। ইট কনসাসলি, ঠিক আছে, ডিসলভ, ডিফিউজ অ্যান্ড ডিসিপেট ইন অর্ডার টু রিক্রিয়েট, রাইট। এটা ব্রেক ডাউন করে ফ্যামিলিয়ার পারসেপশনগুলোকে এবং রিসেপস হিম ইন্টু সামথিং এন্টারলি নিউ অ্যান্ড ইউনাইটেড, ঠিক আছে। যেমন আমাদের তথাকথিত যে ধ্যান ধারণাগুলো, এই সবগুলোকে আমরা অনেক, যখন আমাদের জ্ঞান লাভ হয়, তখন কি হয়, যে আলটিমেটলি আমাদের বুঝতে পারি যে ও ট্রুথটা, একটা ভিশনারি পাওয়ার আসে আমাদের মধ্যে। যত ধরো এখন আমরা বড় হচ্ছি, ধীরে ধীরে আমাদের ধ্যান ধারণাগুলো, যে পারসেপশনগুলো, সেগুলো চেঞ্জ হচ্ছে, তাই না? যখন আমরা উইজডম পাই, অনেক কিছু তথ্য বারবার অনেক রকম ভ্যারাইটি পাই, সেইগুলোকে আমরা যখন ধীরে ধীরে কনসাসলি আমরা ফোকাস করি সেই পারসেপশনগুলোর উপর, তখন আমরা সেখানে দেখতে পাই যে ভুল ত্রুটি, হ্যাঁ, এটা এইভাবে আমরা কী করি, কনসাসলি আমরা ডিসলভ করি, ডিফিউজ এবং ডিসিপেট, ঠিক আছে। কিছু কিছু পারসেপশন আমরা ডিসলভ করে দিই, ডিফিউজ করি, মানে ভেঙে চুরে দেখি, এবং ডিসিপেট করি, নিউলি অ্যারেঞ্জ করি, হ্যাঁ, টু রিক্রিয়েট সামথিং, একটা সত্যিকে আরও, যেটা আমাদের এতদিন আমাদের দৃষ্টির অগোচরে ছিল, যেটা আমরা নতুন করে দেখতে পাই আরও, এইটা হচ্ছে। সো সেকেন্ডারি ইমাজিনেশন ইজ দ্য artistic faculty, right? It is a conscious and active power that works upon the raw material of the primary imagination. It dissolves, dissipates in order to recreate. তো এটা মনে রাখবে, এটা খুব, দেখো আমি এইভাবে বলছি যে সেকেন্ডারি ইমাজিনেশন ইজ দ্য আর্টিস্টিক অ্যান্ড পোয়েটিক ফ্যাকাল্টি where the poet consciously
রাইট? ডিজলভ, ডিফিউজ অ্যান্ড ডিসিপেট ইন অর্ডার টু রিক্রিয়েট। ঠিক আছে? সিগনিফিকেন্ট, এটা কি করে যে bridge between the gap between the observer and the object, turning ordinary reality into art. আমরা বাইরে থেকে যখন কোনো একটা জিনিসকে দেখি, ঠিক আছে, সেটা আমাদের অন্যরকমই লাগে। যখন আমরা সেটার ভিতরে গভীরে ঢুকি, তখন সেটার মধ্য থেকে আমরা একটা অন্যরকম সত্যি খুঁজে পাই। যেমন ধরো একটা ফুল, একটা গোলাপ ফুল, এই গোলাপ ফুলটাকে দেখে আমাদের মনে হতে পারে গাছ থেকে তৈরি হওয়া একটা গোলাপ ফুল, কিন্তু আমরা যখন এই ফুলটা নিয়ে আরও বেশি কন্টেমপ্লেট করব কনসাসলি, এই ফুল নিয়ে আমাদের তথাকথিত ধ্যান ধারণাগুলো যখন আমরা ভেঙে টুকরো টুকরো করব এবং আলটিমেটলি ধীরে ধীরে রিঅ্যারেঞ্জ করব, রিক্রিয়েট করব একটা নতুন ব্যাপার নিয়ে, যে ফুলটা দ্যাট ইজ নট ফ্লাওয়ার, এটা রিপ্রেজেন্ট করছে পারহ্যাপস আওয়ার লাইফ, তাই না? সত্যি আমাদের লাইফকে রিপ্রেজেন্ট করছে না কি এটা, যে একটা বার্ড ধীরে ধীরে ব্লসম করছে অ্যান্ড আলটিমেটলি এটা ডিকে হচ্ছে। এইভাবে আমরা যদি ভাবি আর কি, সো একটা ফুলেই তো ছিল একটা বিউটিফুল ফুল, কিন্তু সেই বিউটিফুল ফ্লাওয়ারটাকে আমরা আরও কী করলাম, ডিজলভ করলাম। ফার্স্ট কি, যে আমাদের যে ট্র্যাডিশনাল যে বা অ্যাপারেন্ট যে দৃষ্টিভঙ্গিটা, সেটা আমরা কী করলাম, ডিজলভ করলাম, মুছে ফেললাম। ধীরে আমরা ফোকাস করলাম, ফোকাস করে কী করলাম, ডিফিউজ করা মানে পার্ট পার্ট করা, বিভিন্ন ফুলের যে বিভিন্ন অ্যাসপেক্টগুলোকে সেগুলো আমরা টুকরো টুকরো করলাম, তাই না? মানে ফুলের পাপড়ি ভাঙলাম না, ফুলের বিভিন্ন অ্যাসপেক্ট কি, ফুলটাকে আরও ভালোভাবে ফোকাস করলাম, যে ফুলটা কি শুধু ফুল, এইভাবে আমরা দেখলাম। ফুলের বিউটিটা কি শুধু ফুল কি শুধুমাত্র বিউটির জন্য, এইভাবে যদি আমরা ভাবি, অনেক দৃষ্টিভঙ্গি থেকে আমরা ফুলটাকে নিয়ে ভাবলাম, ডিফিউজ করলাম আমাদের সব চিন্তা ভাবনা, তারপর আলটিমেটলি আমরা কী করলাম, ডিসিপেট, এই সব চিন্তা ভাবনাগুলোকে আমরা অ্যারেঞ্জ করলাম, অর্গানাইজ করলাম, এবং আলটিমেটলি আমরা একটা ফুলটাকে, গোলাপ ফুলটার থেকে আরও একটা নতুন গোলাপ ফুল পেলাম, তাই না? দ্যাট ইজ দ্য ফিলসফিক্যাল, যে একটা ভিশনারি পাওয়ার পেলাম, একটা নতুন পারসেপশন পেলাম, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন ট্রুথ আমরা পেলাম, সেটা হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশন। এগুলো নিজেরা একটু অর্গানাইজ করে নেবে নিজেদের মাথার মধ্যে। ফ্যান্সিটাও তো আমরা আলোচনা করেছি। আচ্ছা, এখানে খুব ভালো একটা উদাহরণ দেওয়া আছে যে ইমাজিনেশন আর ফ্যান্সিকে আমরা কীভাবে পার্থক্য করতে পারি, তাই না? তো ইমাজিনেশনকে আমরা বলতে পারি যে একটা কেমিক্যাল রিয়াকশান। কেমিক্যাল রিয়াকশানে কী হয়, দুটো কেমিক্যাল কম্পাউন্ড একসাথে মিশে একটা নতুন কম্পাউন্ড তৈরি করে, এবং যে নতুন কম্পাউন্ডটা হয় সেটাই কি পুরনো যে মানে কেমিক্যালের যে এলিমেন্টগুলো ছিল সেখানে তাদের যে বৈশিষ্ট্য, সেগুলো নতুন যে কম্পাউন্ডটা হয় তাতে সেই বৈশিষ্ট্য থাকে না। সেই রকম হচ্ছে আমাদের ইমাজিনেশন। ইমাজিনেশন কী করে, এইটা মনে রাখবে, ডিজলভ, ডিফিউজ অ্যান্ড ডিসিপেটস ইন অর্ডার টু রিক্রিয়েট, রাইট? তো এই রিক্রিয়েশনটা যেটা হয়, তাই না, সেটা হচ্ছে আমাদের এই কেমিক্যাল রিয়াকশনের মতো। আর ফ্যান্সি কী করে, সিম্পলি ইটস এ মেকানিক্যাল ফ্যাকাল্টি, অলমোস্ট লাইক এ মেমোরি, রাইট? অ্যান্ড এটা সিম্পলি অ্যাসেম্বল করে, তাই না? ইট জাস্ট অ্যাসেম্বল থিংস লাইক মেকানিক্যাল পাজলে যেরকম কী হয়, পাজলে কী থাকে, টুকরো টুকরো থাকে, সেগুলোকে জাস্ট অ্যাসেম্বল করতে হয়। পাজল বা কোলাজে টুকরো টুকরো থাকে যেগুলোকে অ্যাসেম্বল করতে, তো সেই রকম অ্যাসেম্বল করে। ওকে, ওকে, এগুলো তো আমি আলোচনা করেছি, এগুলো আর বলবো না আমি, সাবলাইমও আলোচনা হলো। এরপর উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ। উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে? মানে এই কথাটার মধ্যে অ্যাকচুয়ালি মিনিংটা দেওয়া আছে
যেটাকে আমরা পোয়েটিক ফেথ হিসেবেও বলি। সো হোয়াট ইজ উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ বা পোয়েটিক ফেথ? পোয়েটিক ফেথ কি? সো এটা হলে কি, ওকে, এটা কোলরিজ দিয়েছেন, কোলরিজ হ্যাজ গিভেন দিস কনসেপ্ট। সো এটা হলো আমাদের কি একটা ক্ষমতা। আমরা কি করি, আমরা আমাদের একটা লজিক্যাল ফ্যাকাল্টি আছে, তাই না? হ্যাঁ, লজিক্যালি আমরা চিন্তা ভাবনা করি। তো কখনো কখনো আমরা যখন রূপকথার গল্প পড়ি, তখন আমরা কী করি, তখন আমরা সব কিছুকে লজিক্যাল ভাবি, এই পক্ষীরাজ ঘোড়া তো হয় না, এই উড়তে পারে না, এরকম ভাবি কি আমরা, হ্যাঁ জাদুদণ্ড কি, পড়ি কি, এইগুলো আবার কি, ফালতু জিনিস, এরকমভাবে আমরা ভাবি না। আমরা কি করি, আমরা যে আমাদের লজিক্যাল ফ্যাকাল্টি সেটাকে সাইডে সরিয়ে রাখি, ফেলে দিয়ে আসি বাইরে, রুমের বাইরে কিছুক্ষণের জন্য ফেলে দিয়ে আসি। সো আমরা কী করি, উই পুট অ্যাসাইড আওয়ার লজিক্যাল ফ্যাকাল্টি ফর এ টাইমিং, কিছু সময়ের জন্য, তাই না? এবং আমাদের যে স্কেপটিসিজম সেটাকে আমরা সরিয়ে রাখি সাইডে, হ্যাঁ, যাতে সো দ্যাট উই ক্যান এনজয় দ্য স্টোরি, উই ক্যান এনজয় দ্য ন্যারেটিভ। এটা রিডার রাইটার করতে বলে না রিডারকে, রিডার নিজে নিজে করে। সো দ্যাট ইজ ওয়াই উইলিং সাসপেনশন মানে কি, হোল্ড করে দেওয়া, সরিয়ে রাখা, টেম্পোরারিলি ইনঅ্যাক্টিভ করে দেওয়া আমাদের লজিক্যাল ফ্যাকাল্টিকে, আমরা নিজেরাই করি। সো উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ মানে যে স্কেপটিসিজম, সন্দেহ করা, যে লজিক্যাল পার্সপেক্টিভ, সেটা আমরা বন্ধ করি। পোয়েটিক ফেথ কেন বলছি, কারণ এই সময় আমরা কি করি, পোয়েটের ওপর ভরসা করি, পোয়েটের ওপর বিশ্বাস রাখি যে পোয়েট যেটা বলছে সেটাই ঠিক, তাই না? এইটা হলো উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ পোয়েট। তো এটাকে আমরা গুছিয়ে বলতে পারি, এখানে যেটা লেখা আছে সেটা বলতে পারো যে দ্য অডিয়েন্সেস পোয়েটিক ফেথ টু ইগনোর দ্য আনরিয়াল ফর দ্য সেক অফ দ্য স্টোরি। এছাড়া আমরা বলতে পারি যে ইট ইজ দ্য ভলেন্টারি অর টেম্পোরারি ডিসিশন to set aside one's critical thinking and skepticism towards unrealistic elements in a story to enjoy the narrative. So, so the audience chooses to believe the unreal, right, for the sake of emotional engagement and entertainment, right? Okay. নেক্সট আমাদের এখানে ইমাজিনেশন, ফ্যান্সি, সেম জিনিস। ওকে, নেক্সট আমাদের দেখব কি এই নেগেটিভ ক্যাপাবিলিটি, যেটা কিটস দিয়েছিলেন। সো হোয়াট ইজ দিস নেগেটিভ ক্যাপাবিলিটি? কিটস এই টার্মটা তার ভাইদের যখন চিঠি লিখতেন, সেই চিঠিতে তিনি এইটা মেনশন করেছেন, তাই না? সো নেগেটিভ ক্যাপাবিলিটি is the power to remain comfortable in uncertainty, mystery, and doubt without irritably reaching for facts or reason. ভেঙে পড়লে কি হয়, যে আমরা না সবসময় একটা সলিউশনে পৌঁছাতে চাই, একটা রেজলিউশন আমাদের খুব দরকার। হ্যাঁ, আমরা না কোনো ডাউটও থাকতে পাই না, হ্যাঁ এ কী হতে চলেছে, আমরা জন্য ভবিষ্যৎ জানার চেষ্টা করি, তাই না? ডাউট, ঠিক আছে, আনসার্টেনটিজ, অনিশ্চয়তা আমাদের পছন্দ নয়, অথচ লাইফটাই অনিশ্চয়তার মধ্যে দিয়ে, কিন্তু আমাদের পছন্দ নয়। আমরা রেজলিউশনে পৌঁছতে চাই, ঠিক আছে, মিস্ট্রি, রহস্য আমাদের পছন্দ নয়, রহস্য উদ্ঘাটন করতে চাই আমরা, তাই না? তো কী হয়, এই নেগেটিভ ক্যাপাবিলিটি হলো এমন একটা অবস্থা যেখানে আমরা নিজেদেরকে কমফোর্টেবল করে নিই। হ্যাঁ, আনসার্টেনটি আছে তো আনসার্টেনটি, সেটাই সত্যি, মিস্ট্রি তো মিস্ট্রি। হ্যাঁ, আমরা সলিউশনের পেছনে ছোটার চেষ্টা করি যে কী সত্যিটা কী, হ্যাঁ ফ্যাক্ট কী, রিজনটা কী, এগুলোর পেছনে আমরা ছোটার চেষ্টা করি না, আমরা আনসার্টেনটিটাকেই মেনে নিই, মিস্ট্রিটাকেই মেনে নিই, ডাউটটাকেই মেনে নিই, ঠিক আছে? এটাই হলো আমাদের নেগেটিভ ক্যাপাবিলিটি মানে দক্ষতা, দ্য অ্যাবিলিটি টু রিমেইন ইন আনসার্টেনটিজ, হ্যাঁ, মিস্ট্রি অ্যান্ড ডাউট উইদাউট reaching for fact and reasons, right?
এটা লাভ কি হয় না, এটা একজন আর্টিস্টকে মানে এক্সপিরিয়েন্স করার ক্ষমতা দেয় বিউটিকে, বিউটি অফ এ মোমেন্ট উইদাউট নিডিং টু এক্সপ্লেন ইট। আমরা সব কিছুকে যদি সবসময় এক্সপ্লেন করতে চাই কি হয়, আমরা আলটিমেটলি যে বিউটিটা সেটাই হারিয়ে ফেলি, সৌন্দর্যটাই আমাদের দেখার ক্ষমতা থাকে না, তাই না? ক্রিটিক্যালি পার্সপেক্টিভে না দেখে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে সেই মুহূর্তটাকে এনজয় করা। যদি আমরা অন্যভাবে বলি যে the capability of the author to enter fully and imaginatively into the world of the characters and the objects and action he represents. যেমন কীভাবে বলি, যদি ম্যাকবেথ, শেক্সপিয়ারের লিখেছেন ম্যাকবেথ, শেক্সপিয়ার তার ম্যাকবেথের সমস্ত ক্যারেক্টারগুলোকে আলাদা আলাদা করে লিখেছেন। দেখো প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আমরা কি শেক্সপিয়ারকে কোথাও খুঁজে পাবো না। শেক্সপিয়ার লেডি ম্যাকবেথের মধ্যেও আমরা শেক্সপিয়ার মানে লেডি ম্যাকবেথকে যখন লিখছেন শেক্সপিয়ার তখন লেডি ম্যাকবেথকেই লিখছেন, এমন নয় যে লেডি ম্যাকবেথ ভালো না মন্দ এরকম তিনি বাছবিচার করছেন না। আর ম্যাকবেথকে যখন লিখছেন তখন ম্যাকবেথের যে অরিজিনাল স্পিরিট সেটাই তিনি প্রেজেন্ট করছেন, যে ম্যাকবেথ ভালো না মন্দ, হ্যাঁ ভালো হওয়া উচিত, এইসব তিনি দেখছেন না, তাই না? আবার কিং ডানকানকেও আমরা তা দেখতে পাচ্ছি, তিনিই লিখছেন, তিনিই রিপ্রেজেন্ট করছেন, তাই না? তো এইগুলো হচ্ছে দ্য পাওয়ার অফ এবিলিটি, যে যখন যেখানে আছেন তিনি অ্যাজ এ লেডি ম্যাকবেথ, তিনি পিওরলি লেডি ম্যাকবেথের রোলটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, তার ডায়লগের উপর কাজ করছেন, তার রিপ্রেজেন্টেশন, তার গিল্টটা কীভাবে ফুটে উঠবে এই সব কিছুর উপর কাজ করছেন। আর ম্যাকবেথ যখন লিখছেন তিনি তখন ম্যাকবেথের যে হায়ার ভল্টিং অ্যাম্বিশন, তার যে দ্বন্দ্ব রয়েছে কিন্তু তার ভল্টিং অ্যাম্বিশন কতটা পাওয়ারফুল সেটাও তিনি তুলে ধরছেন। এইটা হচ্ছে আমাদের নেগেটিভ ক্যাপাবিলিটি, যেখানে অথার কি করে, যে নিজের যে অস্তিত্ব, যেমন শেক্সপিয়ারকে কি আমরা কোথাও খুঁজে পাবো, সেরকম অথার নিজের তার অস্তিত্বটাকে নেগেট করেন, হ্যাঁ, যাতে তিনি সম্পূর্ণভাবে একটা ক্যারেক্টারকে, একটা সিচুয়েশনকে ফুটিয়ে তুলতে পারেন উইদাউট এনি কি বলবো যে বায়াসনেস, ঠিক আছে, মানে নিজের ইমোশনকে তিনি সেখানে ইনভলভ করেন না। টি.এস. এলিয়টে আমরা এইগুলো দেখতে পাবো। টি.এস. এলিয়ট দ্য ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এই জিনিসটা তিনি বলেছেন যে দ্য প্রোগ্রেস অফ অ্যান আর্টিস্ট ইজ এ কন্টিনিউয়াস সেলফ স্যাক্রিফাইস অ্যান্ড এ কন্টিনিউয়াল এক্সটেনশন অফ পার্সোনালিটি, মানে এক্সটেনশন অফ পার্সোনালিটি, নিজের পার্সোনালিটিটা অবলুপ্তি ঘটালে পরে একজন আর্টিস্টের প্রোগ্রেশন হবে। সো আই এম রিপিটিং দ্য কোটেশন, দ্য প্রোগ্রেস অফ অ্যান আর্টিস্ট ইজ এ কন্টিনিউয়াস সেলফ স্যাক্রিফাইস, কমা এ কন্টিনিউয়াল এক্সটেনশন অফ পার্সোনালিটি। বুঝতে পারছো, একজন পোয়েট নিজেকে সেলফ স্যাক্রিফাইস করবার যে ক্ষমতা, নিজেকে পার্সোনালিটিকে এক্সটিংক্ট করার ক্ষমতা, অবলুপ্তি করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের নেগেটিভ ক্যাপাবিলিটি। এটাকে বোঝালাম এটা। আর ডেফিনেশন অবশ্যই ইজ দ্য অ্যাবিলিটি টু রিমেন comfortable in uncertainties, mysteries and doubt without irritably reaching after or irritably reaching for facts or reasons, right? Okay, clear. তাহলে willing suspension of disbelief negative capability হলো। Next, let's look at some other terms. ওকে, সো গোল কি, এটা অ্যালাউ করে পোয়েটকে কমপ্লিটলি লুজ দেমসেলভস ইন দেয়ার সাবজেক্ট ইনস্টেড অফ জাজিং ক্যারেক্টার অর এ সিন, অর দ্য পোয়েট বিকামস এ প্যাসিভ কন্টেনার ফর দ্য এক্সপিরিয়েন্স। যেটা আমি একটু আগে শেক্সপিয়ার নিয়ে ব্যাখ্যা করলাম সেটাই। সরি, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করছিলাম যে শেক্সপিয়ার যখন ইয়াগোকে প্রেজেন্ট করছেন তখন ইয়াগোকে কনভিনসিংলি প্রেজেন্ট করছেন, যখন অথেলোকে প্রেজেন্ট করছেন অথেলোকে হিরো হিসেবে প্রেজেন্ট করছেন উইদাউট হিজ ওন পার্সোনাল মরালিটি গেটিং ইন ওয়ে। নিজের যে আমাদের যে মরাল যে কি বলবো যে বিচারের ক্ষমতা, সেই সব তিনি ওখানে ইন্টারফেয়ার করছেন না, কিন্তু নিজের পার্সোনালিটিটাকে কমপ্লিটলি বাইরে রেখে তিনি ওইগুলো লিখছেন, তাই না? নেক্সট,
দেখো কিটসের একটা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমাদের সেনজুয়াসনেস, রাইট? তো সেনজুয়াসনেস কি, তার পোয়েট্রিতে আমরা কি পাবো? ইন হিজ পোয়েট্রি উই ফাইন্ড his the use of means experience the beauty through five senses, যেমন সাইট, সাউন্ড, স্মেল, টাচ এবং টেস্ট। এই পাঁচটা জিনিস আমরা পাবো, তাই না? The sensuous need for kids, the path to truth was through body, not just the brain. তিনি ফেমাসলি বলেছেন, ও ফর এ লাইফ অফ সেন্সেশনস রাদার দেন অফ থটস। যেখানে কি ধরো তিনি তার একটা চ্যাপ্টারে, একটা পোয়েমে, একটা স্ট্যান্ডাতে তিনি দেখাচ্ছেন যে what we should use, okay, ওড টু অটাম আমরা যদি দেখি, তো সেখানে আমরা দেখতে পাবো যেখানে এক তো টাচ অফ সান, হ্যাঁ, সূর্য স্পর্শ ইজ টাচিং দ্য ফ্রুটস, রাইট? এছাড়া দেখতে পাবো টেস্ট, যেখানে ওই টেস্ট অফ দ্য ফ্রুটস, এখানে স্মেল অফ দ্য পপি ফ্লাওয়ার্স, হ্যাঁ। এইরকম করে আমরা প্রত্যেকটা সাউন্ডেরও রেফারেন্স পাবো, যে ব্লিটিং অফ দ্য ল্যাম্ব, এছাড়া যে সাউন্ড অফ দ্য ক্রিকেট, অর যে রবীন্দ্রের রেস্টের যে ডাক, এইগুলো আমরা পাবো। তো দেখো আমরা সেনজুয়াস যে বিউটিটা সেইটা রিপ্রেজেন্ট করছে, ওকে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে সাইনেস্থেসিয়া। সাইনেস্থেসিয়াটা সেনজুয়াসনেসের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সেনজুয়াসনেস যেটা বললাম, ওকে, সেনজুয়াসনেসে কি হয় যে তিনি এমনভাবে একটা ইমেজারি রিপ্রেজেন্টেশন করেন, যে ইমেজারি রিপ্রেজেন্টেশনের মাধ্যমে মনে হয় যে আমাদের পাঁচটা সেন্সে ইনভলভ হচ্ছে, অ্যাজ ইফ উই আর এনজয়িং। আমরা সেই গন্ধ পাচ্ছি, আমরা সেই চোখ দিয়ে সেই বিউটিটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেই স্পর্শ করতে পারছি, সেই জিনিসটার স্বাদটা অনুভব করতে পারছি, অ্যাজ ইফ মানে অ্যাক্টিভেটিং আওয়ার ফাইভ সেন্সেস, ঠিক আছে? সেই ইমেজারি অ্যাজ ইফ অ্যাক্টিভেটিং আওয়ার ফাইভ সেন্সেস, রাইট? সো সেটা হচ্ছে সেনজুয়াসনেস। সাইনেস্থেসিয়া কি, যখন when means blending of senses together, রাইট? যখন একটা সেন্সের ইনভলভমেন্টের মাধ্যমে দ্যাট ইজ ইনস্টিগেটিং আদার সেন্সেস অলসো। যেমন এখানে দেখো, যেমন সাউন্ড অ্যাজ এ সুইট, যখন একটা শব্দকে বলছে যে সুইট সাউন্ড, সেখানে একটা টেস্টেরও একটা সেন্স আসছে, এবং সেটা কি আর একটা কী আছে, একটা অডিটরি একটা সেন্স আসছে। এই দুটো সেন্সকে মানে ব্লেন্ড করে তিনি যেটা, সেটা হচ্ছে সাইনেস্থেসিয়া, ব্লেন্ডিং অফ সেন্সেস টুগেদার, সেটা হচ্ছে সাইনেস্থেসিয়া। দ্য পারপাস কি, টু ক্রিয়েট এ মোর ইমার্সিভ এক্সপিরিয়েন্স, রাইট? তাহলে এইগুলো আমাদের একটু একটু করে ক্লিয়ার হলো। ওকে, আচ্ছা, একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, যে এলিজাবেথান এরাকে আমরা বলতে পারি যে অলমোস্ট ওটাকে একটা রোম্যান্টিক্স, প্রি রোম্যান্টিক এরা আমরা বলতে পারি, উইথ দ্যাট সেম রোম্যান্টিক স্পিরিট। অবশ্যই কিছু ডিফারেন্স তো অবশ্যই ছিল, হ্যাঁ। এলিজাবেথান এরাকে আমরা বলতে পারি যে ফার্স্ট গ্রেট এজ অফ রোম্যান্স বা প্রোটো রোম্যান্টিক এরা কাকে বলা হয়, কোন এজটাকে? এলিজাবেথান এরাটাকে। কারণ কি, যে এলিজাবেথান এরার স্পিরিট
আর এই রোমান্টিক এরা স্পিরিট অলমোস্ট সিমিলার। হ্যাঁ, অলমোস্ট সিমিলার, অবশ্যই ডিফারেন্স রয়েছে, যেমন কি ইমাজিনেশন। হ্যাঁ, তো এলিজাবেথান এরাতে রাইটিংও আমরা ইমাজিনেশনের কাজ দেখতে পাবো, যেমন সিডনির ওয়ার্কে, স্পেন্সার্সের ওয়ার্কে, সেফার্স ক্যালেন্ডার। তো এগুলো তো আমরা সেই সেম স্পিরিট দেখতে পাবো। রেনেসাস যে স্পিরিট, রেনেসাস স্পিরিট হলো কি ফোকাস, মানে দ্য ফোকাস চেঞ্জ হচ্ছে। আগে কী ছিল, ফোকাসটা রিলিজিয়নের ওপর ছিল, পরে আসে হিউম্যান বিংয়ের উপর, ইন্ডিভিজুয়ালিটির উপর, তাই না? তো ইন্ডিভিজুয়াল যে প্যাশন, সাবজেক্টিভিটি, সেইটার উপর ফোকাস আসে, যেটা আমরা এলিজাবেথেন এরাতেও পাবো, আবার সেই সেম জিনিসটা আমরা রোম্যান্টিক এরাতে আরও ভালো বেশি করে পাবো। নেক্সট, ইমোশনাল ইন্টেন্সিটি। এলিজাবেথান এরাতে আমরা সেই ইমোশনাল জিনিসটাই পাবো যেটা আমরা রোম্যান্টিক এরাতে পাবো, যে প্যাশনটা, তাই না? যে স্পন্টেনিয়াস একটা প্যাশন পাবো, একটা ইমোশনাল একটা ডেপথ, একটা সাবজেক্টিভিটি, সেগুলো আমরা পাবো। যেমন সেফার্স ক্যালেন্ডারে দেখো, যদি সেম জিনিসগুলো আমরা পাবো। এছাড়া ফেয়ারি কুইনে সেই সেম ইমোশনাল ইন্টেন্সিটি পাবো আমরা, একটা ওয়াইল্ডনেস, একটা প্যাশন, তাই না? একটা ইররেশনালিটি, এগুলো আমরা পাবো। দেন লাভ ফর নেচার। লাভ ফর নেচার তো এলিজাবেথান এজের ওয়ার্কে অবশ্যই পাবো, যে প্যাস্টোরাল যে বিউটি, সেখানে রুরাল লাইফকে আইডিয়ালাইজ করা হয়েছে, ন্যাচারাল একটা বিউটিকে দেখানো হয়েছে। কিন্তু ডিফারেন্স কিছু রয়েছে, কি এলিজাবেথান লিটারেচারে আমরা কি দেখতে পাবো, যে নেচারকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখানো হয়েছে, আর রোম্যান্টিক এরাতে নেচারকে নট অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড, একটা মিডিয়াম হিসেবে দেখানো হয়েছে, তাই না? ইউজ করা হয়েছে, মানে সেখানেই আমরা অ্যাজ এ একটা কি বলবো, অ্যাজ এ ওয়ে, নেচার হচ্ছে অ্যাজ এ ওয়ে টু দ্যাট কুড টেক আস ক্লোজার টু দ্যাট আইডিয়াল রিয়েলিটি, একটা মাধ্যম হিসেবে কাজ করছে নেচার। নেচার খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে এখানে, তাই না? ওকে, তো আমার আর কিছু মনে পড়ছে না আপাতত, এইগুলোই। যাই হোক, তো প্রোটো রোম্যান্টিক এরা যেহেতু এলিজাবেথান এরাকে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে সেটাও তোমরা বলতে পারবে, যে ইমাজিনেশন, হ্যাঁ, নেচার বা যে রেনেসাঁ স্পিরিট, যে ইমোশনাল ইন্টেন্সিটি বা সাবজেক্টিভিটি, ফোকাস অন ইমোশন, এইগুলো, হ্যাঁ, নেচার, লাভ ফর নেচার, এগুলো তোমরা বলতে পারবে ইমিডিয়েটলি। যাই হোক, ওকে, সো লেট মি সি আর কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের বাদ গেল কি না। ওকে, 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 তো আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে হাউ দিস ফ্রেঞ্চ রেভলিউশন এফেক্ট রোম্যান্টিসিজম, এই রোম্যান্টিসিজম, ফ্রেঞ্চ রেভলিউশন রোম্যান্টিসিজমকে কীভাবে এফেক্ট করেছিল? অবশ্যই এটা ইন্সপায়ার করেছিল আর্লি রোম্যান্টিক্সদের উইথ দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি, রাইট? বাট ধীরে ধীরে কী হলো, যে নেপোলিয়নের একটা টেরর রিজিম চলে এলো, তাই না? এবং আলটিমেটলি আমাদের রাইটার্স যেমন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, এরা ডিসিলিউশন হয়ে গেছিলো, হ্যাঁ, এই পলিটিক্যাল ইয়েটার থেকে। তো তারা রোমান্টিক মুভমেন্টটাকে, সেই পলিটিক্যাল যে পারসেপশন, সেটা থেকে দূরে সরে গিয়ে তারা এটাকে ইন্টারনাল বা স্পিরিচুয়াল রেভলিউশন হিসেবে তারা বেশিভাবে নিতে শুরু করলো। কারণ পলিটিক্যালি তো এটা একটা মানে ডিজাস্টার হয়ে গেছিলো, তাই না? তো তারা শুধুমাত্র এর এসেন্সটা নিতে শুরু করলো, যে ফিলসফিক্যাল এসেন্স, যে পসিবিলিটিটা ছিল, সেটাকে তারা গ্রহণ করতে শুরু করলো ফ্রেঞ্চ রেভলিউশনে। তো ফ্রেঞ্চ রেভলিউশন 1789 থেকে 99, এটা প্রাইমারি ক্যাটালিস্ট ছিল রোম্যান্টিক মুভমেন্টের জন্য। এটা একটা মোরাল এবং ফিলসফিক্যাল ফাউন্ডেশন দিয়েছিল, তাই না? কিন্তু
ধীরে ধীরে কি হলো, এটা থেকে দূরে সরে গেছিলো, একটা ডিসলিউশনমেন্ট হয়েছিল। আচ্ছা, তো এরপর আমরা পয়েন্ট ওয়াইজ দেখে নেবো যে ইম্প্যাক্ট, স্পিরিট অফ রেবেলিয়ন, যে রেভলিউশনারি যে স্পিরিট, রেবেল করার স্পিরিট এগেনস্ট দ্য টিরানি, হ্যাঁ, সেটা আমরা এখানেও পাবো। সেখানে ফ্রেঞ্চ যে মানুষজন, তারা তাদের যে টিরানিক্যাল যে মনার্কি, সেটার বিরুদ্ধে লড়াই করেছিল, সেরকম আমাদের রোমান্টিক রাইটার্সরা সেই নিউ ক্লাসিক্যাল যে লিটারারি রুলস মানে বাউন্ডারি, রুলস মানে রেস্ট্রিকশন, সে নিউ ক্লাসিক্যাল লিটারারি রুলস এবং যে সোসাইটাল নর্মসের যে রেস্ট্রিকশন, সেইটার বিরুদ্ধে লড়াই করেছিল। ক্লিয়ার হলো? যেটা হচ্ছে স্পিরিট অফ রেবেলিয়ন। সেকেন্ড হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। ফ্রেঞ্চ রেভলিউশনের মোটো ছিল লিবার্টি ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে ফোকাস অন ইন্ডিভিজুয়ালিজম, প্রত্যেক ব্যক্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, প্রত্যেক ব্যক্তি যাতে সমান অধিকার পায়, ছোট থেকে ছোট ব্যক্তি, বড় থেকে বড় ব্যক্তি, সবাই সমান, তাই না? মানে ইন্ডিভিজুয়ালিজমের ফোকাস করাচ্ছে। সেই সেম ফোকাসটা, যে অধিকার, আমার অধিকার এটা, হ্যাঁ, এই ব্যাপারটা আমরা পাবো রোম্যান্টিসিজমের ক্ষেত্রেও পাবো, তাই না? যেখানে আমরা দেখতে পাবো আগেকার লিটারেচারে অ্যারিস্টোক্রেটিকদের লাইফের উপর প্রকাশ করছে, একটা সোশ্যাল ক্রিটিসিজম হচ্ছে, হ্যাঁ, যেমন পোপের ওয়ার্কে আমরা দেখতে পাবো। যাই হোক, কিন্তু এখানে আমরা কি দেখতে পাবো না, একটা ইন্ডিভিজুয়াল ইনার লাইফ, একজন টিন্টার নেবিতে ওয়ার্ডসওয়ার্থ নিজের লাইফের উপর ফোকাস করছেন, তাই না? নিজের একটা ফিলসফিক্যাল ওয়ার্ল্ড, ইন্টারনালের ওয়ার্ল্ড, ইনার ওয়ার্ল্ডে ফোকাস করছেন। এক্সপিরিয়েন্সেস অফ দ্য কমন ম্যান, মাইকেলের আমরা দেখতে পাচ্ছি, যেমন দ্য ড্যাফোডিলস, একটা সিম্পল বিউটি, যে কমন লাইফের যে এক্সপিরিয়েন্সগুলোর উপর ফোকাস করছে। ডেমোক্রেটাইজেশন অফ সাবজেক্ট ম্যাটার, ঠিক আছে? এখানে আগে কি ছিল, আগে ওই যে বললাম একটা পোপ বলেছেন যে ফলো হোমার, হোমার টু ফলো হোমার ইজ টু ফলো নেচার, হ্যাঁ, হোমারকে ফলো করো, হোমার যেভাবে লিখেছেন সেভাবে লেখো। এই জিনিসটা মানে কি, এটা কি ডেমোক্রেটিক রুল? না, এটা ডেমোক্রেটিক নয়। ডেমোক্রেটিক মানে কি, আমি নিজের মতো করে লিখবো। তাহলে কি হয়েছিল সেই মুহূর্তে, ডেমোক্রেটাইজেশন অফ সাবজেক্ট ম্যাটার। পোয়েটস নিজের তারা কি লিখতে শুরু করলেন, অর্ডিনারি লাইফ নিয়ে লিখতে শুরু করলেন, অর্ডিনারি ল্যাঙ্গুয়েজে লিখতে শুরু করলেন, তাদের নিজের মতো করে। তো এটাই একটা রেভলিউশন, তাই না? আর কি, নেচার অ্যাজ এ সোলিস, যে ক্যাওয়াটিক, যে ভায়োলেন্স, যে রেভলিউশনটা ছিল, তাই না, সেটা আলটিমেটলি মানে আমাদের এই ওয়ার্ডসওয়ার্থ বা কোলরিজ, এই রাইটারগুলোও বিরক্ত হয়ে গেছিল। তারা একটা বিশাল হোপ নিয়ে, হ্যাঁ, দেখেছিল, তারা ভেবেছিল যে এটা খুব একটা পরিবর্তনের সময় আসছে, একটা বিশাল স্পিরিট নিয়ে রেভলিউশনের শুরুতে তারা যোগদান করেছিলেন, মানে সাপোর্ট করেছিলেন। এবং আলটিমেটলি যখন দেখলেন যেটা পুরোপুরি মানে একটা ভালো হাতে খারাপ হয়ে গেল, তখন তারা কোথায় গেলেন, নেচারের কাছে সোলেস নেওয়ার জন্য, আত্মার শান্তির জন্য, তাই না? তো এইগুলো হচ্ছে কি ফ্রেঞ্চ রেভলিউশনের এফেক্ট অন রোমান্টিসিজম। যাই হোক, তো আপাতত আমার গলায় ব্যথা করছে, এতটুকু যথেষ্ট। এগুলোকে নিজেদের মতো করে অ্যারেঞ্জ করো 2 লাইন 3-4 লাইনের মধ্যে, হ্যাঁ, ওকে। সো হরে কৃষ্ণ, গুড নাইট।